ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের 11তম অধ্যায়। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায় এই দৃষ্টিভঙ্গিতে, মানে তোমাদের নট ফর এটা এসএসসি এক্সাম, বাট এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা এই জন্য যে এটা ইন্টারমিডিয়েটে তোমাদের এই অধ্যায়টি তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তোমাদের 9-10-এর যে বই আছে এই বইয়ের সবচেয়ে বেশি কাজে লাগবে তোমাদের পর্যায় সারণীর যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি লাগবে। এরপর এরপর নেক্সট যে অধ্যায়টি সবচেয়ে বেশি তোমাদের ইন্টারমিডিয়েটে কাজে লাগবে সেটা হচ্ছে এই এই অধ্যায়টি, 11 অধ্যায়টি। ঠিক আছে, এই অধ্যায়ের এই বিশেষ করে এই অংশটি তখন তোমরা দেখবা যে ইন্টারমিডিয়েটে যখন উঠবা তোমরা তখন দেখবা যে তোমাদের একটা পুরো বই আছে, এই বইটা হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে, ওই পুরো বইটাতে এই জৈব যৌগ নিয়ে আলোচনা করা আছে। তো ওই অধ্যায়েরই বেসিক কিছু আলোচনা কি এখানে আছে। তো তোমরা যদি এইখানে এটা খুব মানে মোটামুটি বুঝে যাও তাহলে ইন্টারমিডিয়েটে তোমাদের এই জৈব যৌগ অধ্যায়টি বুঝতে খুবই ইজি হবে। ঠিক আছে, তো হাইড্রোকার্বন জিনিসটা কি? তো এখানে নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে দেখো হাইড্রোকার্বন, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হাইড্রো আর একটা হচ্ছে কার্বন। ঠিক আছে, তার মানে এখানে একটা হচ্ছে কি হাইড্রো থেকে হাইড্রোজেন আর কার্বন হচ্ছে কার্বন থেকে আছে কার্বন। তো হাইড্রো কার্বন অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন। তো হাইড্রোকার্বন বলতে বোঝায় যে সকল যৌগ হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত। ঠিক আছে, যে সকল যৌগ শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত। এখন তোমরা বলতে পারো যে হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তো গঠিত, এ কয়টা আর যৌগ হইতে পারে? এরকম যেমন পানি আর হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তো একটাই যৌগ পানি তৈরি হয়েছে, এইটা নিয়ে তো এত পড়াশোনা করার কিছু নাই। ঠিক সেই রকম কার্বন এবং হাইড্রোজেন মিলে হবে কিছু একটা, যে কার্বনের যোজনী যেহেতু 4, হাইড্রোজেনের যোজনী 1, তাহলে CH4 এইরকম একটা যৌগ কি হবে, গঠিত হবে। তো এটা নিয়ে তো একটা বই লেখার দরকার নাই, তাই না, বা একটা চ্যাপ্টার হওয়ার দরকার নেই। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এই জায়গাতেই যে অন্য অন্য মৌলগুলো যেরকম তাদের যোজনী অনুযায়ী তারা কি করতেছে, সর্বোচ্চ একটা যৌগ গঠন করতেছে, অথবা কখনো কখনো পরিবর্তনশীল যোজনীর কারণে একই যৌগ একই মৌল দুইটা যৌগ তৈরি করে। যেমন আয়রন ক্লোরাইড যৌগ ডাইক্লোরাইড হয়, আবার ট্রাইক্লোরাইডও হয়। অর্থাৎ আমরা জানি এটাকে বলে ফেরাস ক্লোরাইড, এটাকে বলে ফেরিক ক্লোরাইড। তখন এখানে আয়রনের যোজনী হচ্ছে 3, এখানে আয়রনের যোজনী হচ্ছে কত 1। এর বাইরে কি এখানে যৌগ হয়? অনেক সময় খুব চাপাচাপি করে এই যৌগটাও কি হয়, তৈরি হয়। ঠিক আছে, তো খুব যদি চাপাচাপি হয় সর্বোচ্চ কি হইতে পারে, আয়রনের এই যে যৌগটি এটা তৈরি হইতে পারে। ঠিক আছে, এর বেশি কিন্তু না। তো এটার জন্য তো আলাদা একটা বই হওয়ার দরকার নেই বা আলাদা একটা চ্যাপ্টার হওয়ার দরকার নেই, এটা স্বাভাবিকভাবে প্রশ্ন হইতে পারে। বাট এইখানেই আসলে কার্বনটা কি অন্য সবার থেকে আলাদা, অন্য সবার থেকে কার্বন হচ্ছে আলাদা। তার যোজনী 4 হওয়া সত্ত্বেও সে হাইড্রোজেনের সাথে এবং নিজেদের সাথে এত বেশি বিক্রিয়া করে এত বেশি যৌগ গঠন করে, যেটার জন্য একটা আলাদা কি হইতে হয়েছে, রসায়নের একটা শাখা তৈরি করতে হয়েছে, সেটা হচ্ছে জৈব যৌগ। কার্বনের সেই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে কার্বনের ক্যাটেনেশন। সেই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে কি কার্বনের ক্যাটেনেশন। তো সেই বৈশিষ্ট্যটাকে এটাকে যদি আমরা দেখি তাহলে সেই জিনিসটা কি, আসলে কার্বনের ক্যাটেনেশন বৈশিষ্ট্যটা কি। তো এই কার্বনের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যের মাধ্যমে কার্বন কি করতে পারে, নিজেদের সাথে যুক্ত হইতে পারে, আবার অসংখ্য হাইড্রোজেনের সাথে কি যুক্ত হইতে পারে। দেখো, কার্বনের জেনারেল যোজনী হচ্ছে 4, কার্বনের যোজনী হচ্ছে কত 4। আমরা জানি কার্বনের যোজনী 4, অর্থাৎ 4 দিকে তার কি আছে, 4টি হাত আছে। সে কি করতে পারে, আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডের গঠনটা এরকম। ঠিক আছে, সে 2 দিকে 2 হাত দিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। আবার এইখানে আমরা জানি যে মিথেন, সে কি করতে পারে, 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি করতে পারে, সে মিথেন তৈরি করতে পারে, CH4 এই যৌগটা তৈরি করতে পারে। কিন্তু কার্বনের মধ্যে চমৎকার যে বৈশিষ্ট্যটাই আছে সেটি হচ্ছে এই কার্বন শুধুমাত্র হাইড্রোজেন বা অক্সিজেনের সাথে যুক্ত হয় না, সে কি করে, নিজের সাথে একের পর এক বন্ধন গঠন করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। নিজের সাথে নিজের বন্ধন সে এইরকম করে করতেই থাকে, যত খুশি সে করতে পারে। এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কার্বন কি হইতে পারে, একটার সাথে আরেকটা যুক্ত হইতে পারে। তো কার্বন কি করতে পারে, তার 4টা যোজনী,
শুধুমাত্র একটা যোজনী দিয়ে কার্বনের সাথে যুক্ত হইতে পারে না, সে দুইটা যোজনী দিয়ে নিজের সাথে যুক্ত হইতে পারে, আবার তিনটা যোজনী দিয়েও নিজের সাথে যুক্ত হইতে পারে, বা চারটা পারে না, চারটা করে না, তিনটা, ঠিক আছে, এরকম করে সে করতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখলাম যে একটা যোজনী দিয়ে আগে দেখি, তাহলে কি করলো সে, এরকম কতগুলো, এরকম আরো অসংখ্য কার্বন কি হইতে পারে, নিজেদের সাথে কি হইতে পারে, যুক্ত হইতে পারে। আর বাকিগুলো সে কি করতে পারে, বাকিগুলো সে আর থাকে কি, প্রত্যেক এই কার্বনটা যদি বলি আমরা, এই কার্বনের চারটা হাত, তাহলে দুইটা হাত সে কি করে, হাইড্রোজেন দিয়ে কি করে, পূর্ণ করে দেয়। ঠিক আছে, তার মানে কি, তাহলে এখানে আমরা কার্বনের জন্য তাহলে কত যৌগ পেতে পারি হিসাব করে দেখো তোমরা, তাহলে কার্বনের জন্য আমরা ঠিক কত যৌগ পেতে পারি। আচ্ছা, যেমন আমরা একটা কার্বন যখন হইলো তখন চারদিকে চারটা হাইড্রোজেন পাইলাম, একটা যৌগ পাইলাম CH4। আবার যদি দুইটা কার্বন, মনে করো দুইটা কার্বন নিজের সাথে যুক্ত হইলো, নিজের সাথে যুক্ত হয়ে, তাহলে এই কার্বনের আর কয়টা হাত, তিনটা হাত, এই কার্বনের আর তিনটা হাত, এগুলাতে কি হলো, হাইড্রোজেন 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 যুক্ত হইলো, যুক্ত হয়ে কি হলো, C2H6 হইলো। ওকে, ভালো কথা, তাহলে এটা আরেকটা যৌগ হইলো। কিন্তু কার্বন নিজেদের সাথে কি করছে, না আমরা এই হাইড্রোজেনের সাথে এই হাতটা যুক্ত করব না, যুক্ত না করে নিজের সাথে দ্বিবন্ধন দিয়ে যুক্ত হব, মানে দুইটা যোজনী, যেমন অক্সিজেন কি করতেছে, নিজের সাথে অক্সিজেন অণু যখন গঠন করতেছে তখন নিজের সাথে দুইটা হাত দিয়ে যুক্ত হইতেছে না, ঠিক সেই রকম কার্বন কি করে, এখানে নিজের সাথে দুইটা, তখন কি হইলো, এখানে C2H4 তৈরি হইলো। কিন্তু কার্বন বলতেছে যে না, এই হাত হাইড্রোজেনকে দিব না, এবার আমি কি করব, নিজে এই হাত দিয়ে কি, তিন হাত দিয়ে নিজের হাতটা আরো একটু শক্তিশালী করব, নিজের সাথে তিনটা যোজনীতে যুক্ত হয়, আর একটা আছে কি, ওই একটা দিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, তাহলে এটা হলো C2H2। তাহলে দেখো এই দুইটা কার্বন আর হাইড্রোজেন মিলে কয়টা যৌগ তৈরি হইলো, কয়টা যৌগ তৈরি হইলো, তিনটা যৌগ তৈরি হইলো। ওকে, তাহলে দেখো যদি এরকম তিনটা কার্বন তৈরি হয় তাহলে কি ঘটনাটা ঘটবে, প্রথমে কি হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, ভালো কথা, এরপর কি করবে, না এই হাইড্রোজেন পছন্দ হচ্ছে না, ওই হাইড্রোজেন বাদ, আমরা নিজেদের মধ্যে দ্বিবন্ধন তৈরি হয়, হইলো, তার মধ্যে আবার কি ত্রিবন্ধন তৈরি হয়, এখানে না করি তো আমি এখানেও করতে পারি। ঠিক আছে, এখানে করলে যদিও এখানে আর কার্বন থাকবে না, ঠিক আছে, তাহলে এইরকমও তো হইতে পারে, তো এখানেও দ্বিবন্ধন হইতে পারে, এখানেও দ্বিবন্ধন হইতে পারে, তো এইরকম কি তারা মাল্টি ফেজে কি করতে পারে, এই ঘটনাগুলো ঘটাতে পারে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটার জন্য আবার যদি কি হয়, একাধিক কেউ তো থাকতে পারে, মনে করো চারটা যদি হয়, তাহলে এখানে দ্বিবন্ধন হইলো, এখানে দ্বিবন্ধন হইলো, এখানে ত্রিবন্ধন হইলো, ওখানে দ্বিবন্ধন হইলো, তার মানে এখানে তোমরা বুঝতেই পারতেছো এখানে কত ধরনের ভ্যারাইটি হওয়া সম্ভব। তাহলে যত ধরনের ভ্যারাইটি হওয়া সম্ভব হতে পারে, এবং প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হবে, এবং প্রত্যেকের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম কি হবে, ভিন্ন ভিন্ন হবে। হ্যাঁ, মিল থাকে, একটা প্যাটার্ন ফলো করে, ঠিক আছে, প্যাটার্ন ফলো করে, বাট হুবহু সেম হয় না, প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা যৌগ, এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো কিছুটা হইলেও কি হয়, আলাদা আলাদা হয়, অর্থাৎ তারা একই রকম যৌগ হয় না। তাহলে এই যে কার্বনের যে এই বৈশিষ্ট্যটা, কার্বনের এই বৈশিষ্ট্যটার নামই হচ্ছে কি কার্বনের ক্যাটেনেশন ধর্ম। পর্যায় সারণীর 118টি মৌলের মধ্যে শুধুমাত্র কার্বন কি করে, এই ক্যাটেনেশন ধর্মটা দেখায়। আর এর মধ্যে আছে সিলিকন, সিলিকন খুব অল্প পরিমাণে ক্যাটেনেশন ধর্ম দেখায়, বাট কার্বন হচ্ছে সবচেয়ে পারফেক্টলি এই ক্যাটেনেশন ধর্মটা দেখায়। কার্বন এই ক্যাটেনেশন ধর্ম দেখানোর জন্য কার্বনের কিছু কারণ আছে, সেই কারণটা হচ্ছে যে কার্বন এক নম্বর হচ্ছে কার্বন মোটামুটি ছোট যৌগ, কার্বন যৌগটা হচ্ছে কি একটা কার্বন যে মৌল এটা হচ্ছে কি অন্য সমস্ত মৌলের চেয়ে কি একটুখানি ছোট মৌল। ঠিক আছে, ছোট মৌল হওয়ার কারণে কার্বন যখন নিজেদের সাথে এক বন্ধনে যুক্ত হয় বা দ্বিবন্ধনে যুক্ত হয়, ত্রিবন্ধনে যুক্ত হয়, এগুলো অনেক শক্তিশালী হয়, ফলে অনেক বড় বড় চেইন, এরকম চেইন বিক্রিয়া যদি হয়, একটার পর একটা যদি নিজের সাথে যুক্ত হয়, সেটি কি হয়, সহজে ভাঙ্গে না, এবং আকারে ছোট হওয়ার ফলে এদের বন্ধনগুলো কি হয়, অনেক শক্তিশালী হয়। মানে ছোট ছোট বড় চেইন যদি একটার সাথে আরেকটা যুক্ত হয় তাহলে এটা সহজে ভেঙে বা মচকে যায়, কিন্তু ছোট ছোট চেইন যদি পরস্পরের সাথে, শক্ত চেইন পরস্পরের সাথে যুক্ত থাকে, ছোট ছোট চেইন এবং শক্ত, ফলে কি হয়, একই তো ছোট তার উপর আবার শক্ত, ফলে এটা সহজে ভাঙে না। এই জন্য যত বড়ই শিকল হোক না কেন, এগুলোকে শিকল বলা হচ্ছে, এটা সহজে ভাঙে না। এই জন্য কার্বন কার্বন বন্ধন শক্তি কি অনেক বেশি।
কার্বনের আকার ছোট হয়, এটা স্থিতিশীল হয়। আর একটা কারণ হচ্ছে যে কার্বন কি করতে পারে, এরকম 4টা বন্ধন, মানে অন্য মৌলের সবার কিন্তু এরকম 4টা করে কি নাই, সমযোজী বন্ধন তৈরি করতে পারে না সবাই। তো কার্বন এরকম করে 4টা সমযোজী বন্ধন তৈরি করতে পারে। সিলিকন যেমন পারে অল্প বিস্তার, বাট কার্বন এটা পারফেক্টলি পারে। তো এই ক্যাটেনেশনের মধ্যে তোমরা দেখলা এইটা, এখানে আরো মজা আছে। কার্বন কি করতে পারে, শুধুমাত্র এরকম লম্বা হইতে পারে তা না। দেখো কার্বন কি করে, এইরকম করে তারা কি করে, এরকম সাইকেল পূরণ করতে পারে। দেখো গোল হয়ে সবাই সবার সাথে দলবদ্ধ ভাবে, আমরা যেমন গোল্লা ছুট খেলে না, তো গোল্লা ছুট বা অন্য কিছু খেলে একজনকে ঘিরে ধরে আছে হাত দিয়ে এরকম করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের খেলা আছে। তো একটা কার্বন আর একটা কার্বনের হাতে এরকম করে, লাস্ট কার্বনটা আবার প্রথম কার্বনের হাতে ভেবে ধরে এরা কি করছে, এরকম করে একটা রাউন্ড তৈরি করছে। আর বাকি হাতগুলো, এখানে একটা একটা করে হাত পূরণ হয়েছে, তাহলে বাকি হাতগুলো তারা কি করে, হাইড্রোজেন দিয়ে পূরণ করে। ইভেন এই যে এখানে তারা একটা একটা হাত ধরছে না, এইখানেও তারা 2টা হাত ধরতে পারে, 2টা করে হাত ধরতে পারে, 3টা করেও হাত ধরতে পারে। তাহলে এইরকম করে লম্বা শিকল হইতে পারে বিশাল বড়, এরকম করে কি হইতে পারে, চক্রাকার হইতে পারে, এরকম করে কি হইতে পারে, চক্রাকার হইতে পারে। এখানে আমি কয়টা চক্র দিয়েছি, 1 2 3 4 5টা কার্বনের চক্র দিয়েছি না, ওরা 3টা কার্বনের চক্র হইতে পারে, ওরা 4টা কার্বনের চক্র হইতে পারে, ওটা 5টা কার্বন মিলেও চক্র, মানে শিকল যেরকম ইনফিনিটি লেভেলের অসংখ্য কার্বন কি হইতে পারে, একটার সাথে আরেকটা যুক্ত হয়ে বিশাল বড় শিকল তৈরি হইতে পারে। ঠিক একইভাবে, এবং ওই শিকলের মধ্যে যেমন 1 বন্ধন 2 বন্ধন ত্রিবন্ধন থাকতে পারে, ঠিক একইভাবে এই যে তোমার এই যে চক্রাকার যে বন্ধনগুলো আছে, এগুলোর ক্ষেত্রেও তারা কি হইতে পারে, একটা কার্বনে তো চক্রাকার হবে না, 2টাও হবে না, 2-এর বেশি লাগবে, 3টা লাগবে মিনিমাম। এরকম 3 থেকে শুরু হবে, মানে 3 4 5 6 7 8 9 10 এরকম যত খুশি তারা কি করতে পারবে, এরকম করে চক্রাকার গঠন করতে পারবে। আবার এই চক্রাকারগুলো শুধু এইরকম চক্রাকার, এদের আবার বিভিন্ন ধরনের কি আছে, বিভিন্ন ধরনের রূপ আছে, বহুরূপী আছে। এরকম 3টা হইলে কি হয়, এরকম ত্রিভুজাকার হয়, ঠিক আছে, 4টা হইলে এরকম চতুর্ভুজাকার হয়, ঠিক আছে, আবার এরকম রম্বজাকার হয়, ঠিক আছে, এইরকম কেমন হয়, এই সরভুজ আকৃতির হয়, এটাকে বলে বেনজিন। একটা হয় ক্ষান্ত থাকে তা না, এগুলো একটার সাথে আর একটা কি হইতে পারে, এইভাবে যুক্ত হইতেই থাকে, ঠিক আছে, এইভাবে হইতে থাকে, এরকম চলতেই থাকে, ঠিক আছে, এরকম করে চলতেই থাকবে, কোনো শেষ নাই। তো এরকম এত বেশি প্যাটার্ন এরা মানে এত এত বৈচিত্র্যপূর্ণ যৌগ গঠন করতে পারে, এই কারণেই কি করা হয়েছে, এখানে জৈব যৌগ নামে আলাদা একটা কি করা হয়েছে, রসায়ন বিজ্ঞানের শাখা তৈরি হয়েছে। এবং এটা সম্ভব হয়েছে কার্বনের এই ক্যাটেনেশন ধর্মের কারণে। তাহলে মোটা দাগে ক্যাটেনেশন ধর্মটা হইলো, কার্বন কি করতে পারে, নিজের সাথে বিশাল লম্বা চেইন তৈরি করতে পারে, ঠিক আছে, একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, তার সাথে আরেকটা কার্বন, তার সাথে আরেকটা কার্বন, এরকম যুক্ত হয়ে 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 কি করতে পারে, অসংখ্য যৌগ তৈরি করতে পারে, ঠিক আছে। এবং একই সাথে সে কি করতে পারে, হাইড্রোজেনের সাথে, আমি শুধু এখানে হাইড্রোজেন বললাম হাইড্রোকার্বনের ক্ষেত্রে, এখানে তোমার কি অক্সিজেনও থাকতে পারে, এখানে সালফারও থাকতে পারে, এখানে ফসফরাসও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তারা একই সাথে অসংখ্য কার্বন নিজের সাথে যুক্ত হইতে পারতেছে, সেই সাথে সাথে তারা আবার অন্য অন্য পরমাণুর সাথেও কি হয়, যুক্ত হয়। এই যে সে বৈচিত্র্যপূর্ণ একটা বৈশিষ্ট্য দেখায় কার্বন, এটাকে ক্যাটেনেশন বলে। এবং এই কারণেই তোমার মূলত কি হয়, এখানে এই জৈব যৌগ নামের আলাদা একটা চ্যাপ্টার তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমরা এখন এইখানে ফিরে আসি। তো বুঝতেই পারতেছো যে কেন কার্বন এবং শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন মিলে কি হচ্ছে, এত 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 যৌগ তৈরি হচ্ছে, তার কারণটা আমরা দেখলাম। এখন দেখো এই, তো আমি লাস্টে উদাহরণ হিসেবে দেখালাম যে কার্বন এবং অক্সিজেন যখন পরস্পরের সাথে যুক্ত হয়, তখন কি হয়, অনেকগুলো কার্বন পরস্পরের সাথে যুক্ত হইতে পারে, এবং কার্বনের সাথে হাইড্রোজেন শুধুই যুক্ত হয় না, সেই হাইড্রোজেনের সাথে আরো অনেক কিছুই যুক্ত হইতে পারে। বাট হাইড্রোকার্বন হচ্ছে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনই তৈরি হবে, এরকম অসংখ্য কার্বন নিজের সাথে যুক্ত থাকবে, বাকিগুলো তো এখানে 1 বন্ধন 2 বন্ধন ত্রিবন্ধন দিয়ে যোজনী পূরণ করার চেষ্টা করবে, অর্থাৎ 4টা যোজনী পূরণ হওয়ার জন্য বাকি যে যোজনীগুলো লাগবে সেই যোজনীগুলোতে কি থাকবে, তোমার হাইড্রোজেন থাকবে, তখন সেটাকে বলা আছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনগুলো হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন,
আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে এলিফ্যাটিক হাইড্রোকার্বনটা কি জিনিস? তাহলে এলিফ্যাটিক এখানে নামটা আসছে কোত্থেকে? এলিফ্যাটিক নামটা আসছে চর্বি জাত থেকে। কথাটির অর্থ হচ্ছে চর্বি জাত। ঠিক আছে, এই এলিফ্যাটিক কথাটার অর্থ হচ্ছে কি চর্বি জাত। তো এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল, তাই এটির নাম হয়েছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তো এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে, যেমন বিউটেন, ইথেন, ইথিন ইত্যাদি। ঠিক আছে, আবার তো এটা পড়ি আমরা। এরপর মুক্ত শিকল হাইড্রোকার্বন, এরপর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন হচ্ছে এইরকম। তো বদ্ধ শিকল হাইড্রোকার্বন হচ্ছে তোমার এরকম যে এখানে কি থাকবে, দুই প্রান্তের কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত থাকবে। আমি ছবি এঁকে দেখিয়েছি। হাইড্রোকার্বনের দুই শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। বিভিন্ন আকারের শিকল বিভিন্ন আকারের বলয় গঠন করে। মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হইতে পারে। আচ্ছা, সম্পৃক্ত অসম্পৃক্তটা আমরা পরে দেখতেছি। তো তাহলে আমরা এখানে দেখলাম যে তোমার মুক্ত শিকল হাইড্রোকার্বন দেখলাম, বদ্ধ শিকল হাইড্রোকার্বন দেখলাম, আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে যে গ্রিক শব্দ অ্যারোমা থেকে এই শব্দটি এসেছে। অ্যারোমা মানে সুগন্ধ, অর্থাৎ সাধারণত এই প্রথম দিকে যে এই হাইড্রোকার্বনগুলো পাওয়া গেছে সেগুলো সুগন্ধিযুক্ত ছিল, এই জন্য এখান থেকে অ্যারোমেটিক আসছে। তাহলে অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধ। প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল সুগন্ধিযুক্ত, তাই এইগুলো এইরকম নামকরণ করা হয়েছে, যেমন বেনজিন, ন্যাপথালিন, এগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ। তাহলে অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6 কিংবা 7 সদস্যের সমতলীয় যৌগ গঠন করে। এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি একক বন্ধন এবং তারপর একটি দ্বিবন্ধন থাকে। তো অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে এইরকম দেখতে। ঠিক আছে, এখন এটা দেখো সমতলীয়, এখানে 6 সদস্য আছে, এখানে 6, 7, 8, 9, 10 সদস্য আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই তিনটা জিনিসের আমরা এখানে পড়লাম কি এলিফ্যাটিক আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়লাম। তো আমরা এই জিনিসগুলোকে একটু আস্তে আস্তে দেখি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা প্রথমে দেখব তোমার এলিফ্যাটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, এলিফ্যাটিক আর অ্যারোমেটিক। ঠিক আছে, তো এলিফ্যাটিক হাইড্রোকার্বনটা কি? তো এইখানে কার্বন কার্বন কি থাকবে, একক বন্ধন থাকবে, দ্বিবন্ধনও থাকবে। এখন অনেকগুলো কার্বন এখানে কি থাকবে, যুক্ত থাকবে পরস্পরের সাথে, এরকম করে একটার সাথে আরেকটা যুক্ত থাকবে। ঠিক আছে, এবং যুক্ত থাকার ফলে, এবং দেখো এখানে যেমন যুক্ত হয়েছে, এরা যুক্ত হয়ে কি হয়েছে দেখো, এখানে একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়েছে, এবং বাকি হাতগুলো প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত পূরণ হওয়া লাগবে কিন্তু। তো দেখো এই কার্বনের 1, 2, 3, 4, এই কার্বনের 1, 2, 3, 4, এই প্রত্যেকটা কার্বনের দেখো 4টা করে হাত পূরণ হয়েছে, 1, 2, 3, 4। তাহলে বাকি হাতগুলোতে কি থাকবে, হাইড্রোজেন থাকবে। তো এগুলোকে বলা হচ্ছে তোমার কি এলিফ্যাটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, ওকে। তাহলে এইটাকে এই জিনিসটাকে যদি আমরা সংকেত হিসাবে লিখি তাহলে এইভাবে হবে CH3, CH2, CH2, 1, 2, 3, 4টা কার্বন আছে, CH2, CH3। তাহলে এইরকম দেখো। তাহলে এখন দেখো এর প্রথম কার্বনটা, এর যে এই লাস্টের কার্বনটা এবং ফার্স্টের কার্বনটা, এরা পরস্পরের সাথে যুক্ত নাই। ঠিক আছে, যুক্ত নাই, তা যুক্তও থাকতে পারে। তবে এইখানে এলিফ্যাটিক এবং অ্যারোমেটিকের মধ্যে মেইন যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে কি এইরকম তারা
এই চেইন আকারে থাকবে, আবার এই চেইনটা কি থাকতে পারে, এটার সাথে একটা যুক্তও থাকতে পারে, কোনো সমস্যা নাই। আর আর অ্যারোমেটিকের ক্ষেত্রে কি হবে, কার্বনগুলো একটা মানে সুনির্দিষ্ট আকার ফলো করবে। এখানে কি করবে, একটা প্যাটার্ন ফলো করে তারা কি করবে, পরস্পরের সাথে যুক্ত হবে। যেমন বেনজিনের ক্ষেত্রে কি হবে, দেখো এটা একটা, ওরা কি করবে, একটা এরকম সমতলীয় কি করবে, চক্র গঠন করবে। ঠিক আছে, এইরকম একটা সমতলীয়, অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা এইভাবে আঁকি, তাহলে এইরকম একটা সরভুজ আকৃতির ওরা কি থাকবে, একটার সাথে আরেকটা যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে, এই অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত এইরকম হয়, অর্থাৎ একটা তারা কি করবে, প্যাটার্ন ফলো করবে, এখানে একটা সমতল গঠন করবে, এবং শুধু তাই না, সেই সাথে সাথে এখানে একান্তর দ্বিবন্ধন থাকবে। তার মানে একটা দ্বিবন্ধন আর একটা একক বন্ধন, তারপর একটা আবার দ্বিবন্ধন, তারপর একটা আবার একক বন্ধন, তারপর একটা আবার দ্বিবন্ধন। অর্থাৎ এই যে 6টা কার্বন, এখানে সাধারণত 6টা, 7টা বা 5টা কার্বন থাকবে। কয়টা কার্বন থাকবে, 6টা, 7টা বা 5টা। 5টা কার্বন থাকলে এরকম হবে। ঠিক আছে, একটা, 3টা, এই যে এইরকম 5টা কার্বন থাকলে এরকম 1 2 3 4 5। তো এগুলো দ্বিবন্ধনটা কেমন হবে, তোমার এইখানে দ্বিবন্ধন, তারপর এইখানে দ্বিবন্ধন। ঠিক আছে, তো এইরকম থাকবে। তো আর বাকিগুলো তো ইয়া থাকবে। আর কার্বনের ক্ষেত্রে, আর 6টার ক্ষেত্রে এরকম, এখানে তো একটার পর একটা হওয়ার সুযোগ নাই। আর 6টা থাকলে এরকম, আবার 7টাও থাকতে পারে। মোট কথা এরা এইরকম একটা সমতল ফর্ম করবে। ঠিক আছে, সমতল ফর্ম করবে। এগুলো হচ্ছে তোমার অ্যারোমেটিক। আর এলিফেটিক, তো আর এই এলিফেটিক গুলো হচ্ছে কিরকম, তোমার এলিফেটিকের ক্ষেত্রে এরকম তারা সমতল এরকম একটা সুন্দর প্যাটার্ন ফলো করবে না দ্বিবন্ধনের, কিন্তু এরাও কি হইতে পারে, এরকম লম্বা যেটা হবে সেটা তো বুঝতেই পারতেছো, এরকম এটা এলিফেটিক হাইড্রোকার্বন, একটার সাথে আর একটা যুক্ত থাকবে। তো এই এলিফেটিক গুলো এইরকম একটা কি হইতে পারে, এরকম মুক্ত শিকল হইতে পারে। এলিফেটিক গুলো কয় প্রকার হইতে পারে, একটা হইতে পারে কি মুক্ত শিকল। তাহলে মুক্ত শিকল জিনিসটা কেমন, তো মুক্ত শিকল আমরা কি জানি, যে একটা শিকল, এই সেই শিকল এরকম তৈরি হয় না, তাহলে তাহলে একটার সাথে একটা চেইন কি আছে, পরস্পরের সাথে যুক্ত আছে আছে আছে, কিন্তু এইটা আর এটা পরস্পরের সাথে কি আবার অ্যাড নাই। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মুক্ত শিকল, অর্থাৎ এটা একটা শিকলের মতো কাজ করতেছে, একটার সাথে আরেকটা যুক্ত আছে, তার সাথে আরেকটা যুক্ত আছে, তার সাথে আরেকটা যুক্ত আছে, কিন্তু এইখানে কি নাই, এই প্রথমটা এবং শেষটা আবার নিজের সাথে যুক্ত নাই। তাহলে এই ধরনের যৌগগুলোকে বলা হচ্ছে মুক্ত শিকল যৌগ। তাহলে কার্বন, একটা কার্বনের সাথে আরেকটা কার্বন যখন এইভাবে যুক্ত হবে, প্রথমটা এবং শেষেরটা নিজের সাথে আবার যুক্ত থাকবে না, তখন সেটাকে আমরা বলবো মুক্ত শিকল তোমার হাইড্রোকার্বন। আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন হচ্ছে কি, আমরা বদ্ধ শিকল জানি কি, যদি আমরা কি করতাম, এইটাকে রাউন্ড করে এইটার সাথে আবার এইটাকে কি করে দিতাম, অ্যাড করে দিতাম। ঠিক আছে, মনে করো এই শিকলটাকে আমরা কি করতেছি, ঘুরায় 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 আবার কি করতেছি, প্রথমটা শেষটা এই অ্যাড করে দিলাম, তাহলে কি হলো, এখানে একটা বদ্ধ শিকল তৈরি হলো। ঠিক আছে, অর্থাৎ রাউন্ড ফিগার তৈরি হলো, অর্থাৎ প্রথম চেইনটা এবং শেষ চেইনটা আবার একসাথে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে কি হলো, এখানে একটা বদ্ধ শিকল তৈরি হলো। ঠিক সেই রকম কার্বনগুলো কি যদি হয়, একটার সাথে একটা যুক্ত হয়ে 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 এই প্রথম শেষ কার্বনটা আবার ঘুরে কি হবে, প্রথম কার্বনটার সাথে যুক্ত হবে। এই রকম ভাবে যদি কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, তাহলে সেইটাকে বলা হচ্ছে বদ্ধ শিকল। তাহলে বদ্ধ শিকল যে, তাহলে তাহলে একটু আগে আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন দেখলাম, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যারোমেটিক দেখলাম, একটা দেখলাম কি অ্যারোমেটিকের বদ্ধ শিকল দেখলাম। আর 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 এখন আমরা দেখবো এলিসাইকেলিকের একটা কি আছে, এই যে এলিফেটিকের একটা বদ্ধ শিকল আছে, এটাকে বলা হয় এলিসাইকেলিক। ঠিক আছে, এটাকে বলা হয় এলিসাইকেলিক। তাহলে বদ্ধ শিকল অ্যারোমেটিকের হবে, আবার বদ্ধ শিকল কি হবে, এলিসাইক্লিকের হবে। তাহলে এলিসাইক্লিক এবং অ্যারোমেটিকের বদ্ধ শিকলের মধ্যে ডিফারেন্সটা কোথায়, তো অ্যারোমেটিকের ক্ষেত্রে আমরা দেখলাম তারা কি করবে, একটা সুনির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে, একটা কি করবে, সুনির্দিষ্ট প্যাটার্ন
ফলো করবে এক বন্ধন এবং দ্বিবন্ধনের। কিন্তু এলিসাইক্লিকের ক্ষেত্রে এরকম সুনির্দিষ্ট কোনো প্যাটার্ন ফলো করবে না। যেমন ও কি করতেছে, এইখানে দ্বিবন্ধন করে একটা কার্বন তৈরি হলো, আর একটা কার্বন এখানে হইলো, এই যে এরকম করে একটা বন্ধন তৈরি করলো 3টা কার্বনের। তার এখানে 1 2 3, এখানে একটা, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকবে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকবে, আর এখানে 2টা হাইড্রোজেন থাকবে, মানে 4টে হাত মেলানোর জন্য যা লাগে এগুলো আমরা আরো পড়ব। তাহলে এখানে কিন্তু একটা দ্বিবন্ধন হইলো, এই 2টা থেকে কিন্তু কি একক বন্ধন। তাহলে এখানে এক বন্ধন এবং দ্বিবন্ধন কোনো প্যাটার্ন ফলো করলো না, এই জন্য এটাকে বলা হচ্ছে কি এলিসাইক্লিক। ঠিক আছে, তো তোমরা যদি এখানে তোমাদের বইয়ে দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে এলিসাইক্লিকের এই যে এলিসাইক্লিক যেটাকে বলা হচ্ছে যে তোমার মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল, এই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন যেটা, এই যে দেখো এখানে সাইক্লোপ্রোপেন বলা হচ্ছে। এখানে আবার একক বন্ধন হিসেবেও কি এখানে তোমার এলিসাইক্লিক যেটা আর কি, অর্থাৎ এলিফেটিকের যেটা বদ্ধ শিকল, এই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন যদিও 2 প্রকার, একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা আছে এলিসাইক্লিক। এখানে এলিসাইক্লিকটাকে পড়াচ্ছি আমি, এটা হচ্ছে এলিসাইক্লিক। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এলিসাইক্লিক। তাহলে এলিসাইক্লিকের ক্ষেত্রে দেখো এটাতে দেখো দ্বিবন্ধন নাই, এখানে 3টা কার্বন নিজের সাথে যুক্ত হয়েছে, কোনো ধরনের দ্বিবন্ধন নাই। এখানে 4টা কার্বন চতুস্থলকীয় ভাবে এখানে নিজের সাথে যুক্ত হয়েছে, কোনো দ্বিবন্ধন নাই। আর এইখানে দেখো দ্বিবন্ধন আছে, তারপরেও দ্বিবন্ধন এবং এক বন্ধন প্যাটার্ন কোনো ফলো করে নাই। এখানেও দ্বিবন্ধন এবং এক বন্ধন কোনো প্যাটার্ন ফলো করে নাই। তাহলে এই জন্য এগুলোকে বলা হচ্ছে তোমার কি, এগুলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন কিন্তু এলিসাইক্লিকের, এগুলো হচ্ছে এলিসাইক্লিক, এগুলো অ্যারোমেটিক না। ঠিক আছে, তাহলে আবার এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি হয়, অ্যারোমেটিকও হয়। তাহলে অ্যারোমেটিকগুলোও বদ্ধ শিকল হাইড্রোকার্বন হয়, কিন্তু এখানে তোমার ডিফারেন্সটা হচ্ছে এখানে 5 6 বা 7 সদস্যের একটা সমতলীয় যৌগ গঠন করবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে একান্তর দ্বিবন্ধন থাকবে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন তারপর একটি একক বন্ধন থাকবে। ঠিক আছে, যেমন এই যে এইটা C6H6 বেনজিন এবং ন্যাপথালিন, এটা আমি এটা দেখিয়েছিলাম। এই যে এইটা হচ্ছে তোমার নিচে আছে, এই যে এইটা হচ্ছে বেনজিন আর এটা হচ্ছে ন্যাপথালিন। তো এইখানে তোমার আরও হইতে পারে যুক্ত। ঠিক আছে, এখানে তোমাদের আরও যুক্ত হতে পারে। ওকে, এরকম করে আরও যুক্ত হতে পারে। ওকে, তো এই গেল তাহলে অ্যারোমেটিক। তাহলে বদ্ধ শিকল দেখলাম, মুক্ত শিকল দেখলাম আমরা। তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন দেখলাম, মুক্ত শিকল হাইড্রোকার্বন দেখলাম। এখন আমরা দেখব সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তারপর সম্পৃক্তের মুক্ত শিকল আছে, সম্পৃক্তের আমরা সম্পৃক্ত অসম্পৃক্তটা বুঝি। তাহলে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জিনিসটা কি? ঠিক আছে, তাহলে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জিনিসটা কি? সম্পৃক্ত, এমনিতে তোমরা কখনো সম্পৃক্ত দ্রবণ হয়তো বা শুনে থাকতে পারো, যে সম্পৃক্ত দ্রবণ, এটা তোমাদের জন্য মানে জটিল হতে পারে। সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে তোমরা যদি এইরকম করো যে একটা পাত্রে যদি তোমরা পানি নাও, এই পাত্রে কি নাও, যদি তোমরা পানি নাও, দেখবা এই পানিতে তোমরা যদি চিনি বা লবণ মিশাতে থাকো, লবণ মনে করো, চিনি হোক লবণ হোক মিশাইলা, মিশাবা, মিশে যাবে, মিশাইতে মিশাইতে একটা সময় দেখবা লবণ আর মিশছে না। দেখবা যে লবণ তোমরা যতই কি করো না কেন, এটাকে নাড়াও না কেন, দেখবা লবণ নিচে পড়ে আছে, লবণ আর কি হচ্ছে না, গলছে না। তার মানে তখন বোঝা যায় যে এই পানিতে সর্বোচ্চ যে পরিমাণ লবণ দ্রবীভূত হইতে পারে সেই লিমিট ক্রস করে ফেলছে। অর্থাৎ আমরা বুঝলাম যে একটা দ্রাবকের মধ্যে ইচ্ছা মতো দ্রব মেশানো যায় না। আমরা জানি কি, দ্রাবক প্লাস দ্রব মিলে কি হয়, দ্রবণ তৈরি হয়। ঠিক আছে, তাহলে দ্রাবক মূলত হচ্ছে পানি, যেটা বেশি পরিমাণে থাকে, সাধারণত তরল যেটা। তাহলে দ্রাবকের মধ্যে ইচ্ছা মতো দ্রব মেশানো যায় না, একটা নির্দিষ্ট লিমিট পরিমাণ কি করা যায়, দ্রব মেশানো যায়। এর চেয়ে বেশি দ্রব দিলে ওইখানে সেটা আর কি দ্রবণ তৈরি হয় না, মিশ্রিত হয় না, ওটা নিচে পড়ে থাকে। তখন আমরা ওই জিনিসটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ কখন বলি আমরা, যখন একটা দ্রবণের মধ্যে যে পরিমাণ দ্রব মিশতে পারে, দ্রবীভূত হইতে পারে, সেই পরিমাণ মিশে গেছে, আর দিলে মিশবে না, সেটা নিচে পড়ে যাবে,
অর্থাৎ তার ধারণ ক্ষমতা যতটুকু আছে ততটুকু হয়ে গেছে, তখন সেটাকে বলা হয় সম্পৃক্ত। আর তার চেয়ে যদি কম হয়, তাহলে মনে করো যে পানি আছে, কিছু লবণ দিয়েছি, পরে যদি আরো লবণ দেয় তাহলে সেই লবণগুলো মেশানো যাবে, কিন্তু এখনো দেই নাই, তখন আমরা সেইটাকে বলবো কি অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ, তাহলে অসম্পৃক্ত দ্রবণ এবং সম্পৃক্ত দ্রবণ, বুঝতে পারছো? তাহলে মনে করো এখানে একটু পানি আছে, এই পানিতে যদি আমি 20 মনে করো যে 20 গ্রাম, উদাহরণ হিসেবে বলতেছি, 20 গ্রাম লবণ দেওয়ার পর যদি দেই তাহলে আর সেটা মিশবে না, কিন্তু আমি দিয়েছি কত 10 গ্রাম, তার মানে আরো 10 গ্রাম এখানে অ্যাড করতে পারবো। তাহলে এই অবস্থায় আমি দ্রবণটাকে কি বলবো? অসম্পৃক্ত দ্রবণ বলবো। আর যদি 20 গ্রামই দিয়ে দেই তখন সেটাকে বলবো সম্পৃক্ত দ্রবণ। তার কারণ 20 গ্রামের চেয়ে একটু বেশি যদি দেই, 1 গ্রাম আর 1 গ্রাম, তাহলে সেটা আর এটার সাথে মিশবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এই জিনিসটা যদি বোঝো, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে এই জিনিসটা বোঝালাম, যাতে করে তোমাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জিনিসটা তোমরা বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, মনে করো যে একটা 3 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন তৈরি হইলো, তাহলে কার্বন কার্বন কি হইতে পারে? নিজের মধ্যে তো একটা বন্ধন হওয়াই লাগবে, নইলে তো চেন গঠন হবে না। আর বাদ বাকি হাইড্রোজেনের ধারণ ক্ষমতা তাহলে এখানে কত? সেই হাইড্রোজেন নিজে নিতে পারবে কত? এ নিতে পারবে 3টা, আর এ তো অলরেডি 2টা হাত, দুই দিকে 2টা কার্বনের সাথে মাঝখানে যেহেতু সে আছে, তাহলে এই কার্বনকেও ধরা লাগছে, এই কার্বনকেও ধরা লাগছে, তার মানে তার 2টা হাত ব্যয় হয়ে গেছে। তাহলে আর থাকলো কয়টা? 2টা হাত। আর এই কার্বন যেহেতু শুধুমাত্র এই কার্বনকেই ধরছে, তাহলে এর আরো 3টা হাত বাকি আছে। তাহলে মোট কয়টা কার্বন? তাহলে 3টা কার্বন, মোট কি করলো? 8টা কার্বনকে কি করতে পারছে? 3টা কার্বন মিলে 3টা কার্বন কয়টা হাইড্রোজেনকে ধরতে পারছে? 8টা হাইড্রোজেনকে ধরতে পারছে। এর বেশি কিন্তু এদের পক্ষে পসিবল না। এর পক্ষে যদি তারা মনে করে যে না 9টা কার্বনকে ধরি, তাহলে কিন্তু এদের কাউকে এখানে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আর একটা হাইড্রোজেনকে ধরতে হবে, তখন আবার নিজেদের বন্ধনটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাহলে নিজের মধ্যে বন্ধনও ঠিক রাখতে হবে, মিনিমাম পরিমাণ, আবার সর্বোচ্চ পরিমাণ হাইড্রোজেন ধরে থাকতে হবে। এইরকম কি আছে? তাহলে আমরা যে কার্বনই নেই না কেন, প্রত্যেকটা এই কার্বন দিয়ে যদি এইরকম আমরা সিস্টেম তৈরি করতে চাই, তাহলে দেখা যাবে যে তারা একটা সর্বোচ্চ পরিমাণ কি করতে পারবে? কার্বন ক্যারি করতে পারবে। এর চেয়ে বেশি কার্বন তারা ক্যারি করতে পারবে না, ঠিক আছে? সাধারণত এই কার্বনের পরিমাণটা হয় মানে কতগুলো হাইড্রোজেন তারা ক্যারি করতে পারবে, তার ইয়াটা হচ্ছে কার্বন সংখ্যা যত হয়, কার্বন সংখ্যা যদি n হয় তাহলে তাদের হাইড্রোজেন সংখ্যা হবে 2n+2। যেমন দেখো এখানে 3টা কার্বন তারা 8টা, 3 দুগুণে 6 আর দিয়ে 8টা হাইড্রোজেন নিতে পারছে। যদি 4টা কার্বন হইতো, 4টা কার্বন হলে 4 দুগুণে 8 আর দিয়ে 10, তাহলে 10টা হাইড্রোজেন তারা কি করতে পারতো? সর্বোচ্চ ক্যারি করতে পারতো, ঠিক আছে? তার মানে তাহলে এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি তারা তাদের ধারণ ক্ষমতার সর্বোচ্চ পরিমাণ হাইড্রোজেন নিয়ে নিছে। এর চেয়ে বেশি হাইড্রোজেন এদের পক্ষে নেওয়া আর পসিবল না। অর্থাৎ এরা কি আছে? এখানে সম্পৃক্ত আছে, হাইড্রোজেন দ্বারা কি আছে? সম্পৃক্ত আছে, ঠিক আছে? এখন যদি এই যে আমি দ্বিবন্ধনের কথা বলছিলাম, যে এই কার্বনটা বলতেছে যে না আমরা 2 হাত দিয়ে যুক্ত ছিলাম, এবার কি করব? 1 হাত দিয়ে যুক্ত ছিলাম, এবার আমরা নিজেদের সাথে একটু 2 হাত দিয়ে যুক্ত হই। তাহলে 2 হাত দিয়ে যদি যুক্ত হয় তাহলে তো এই কার্বনের কি হইলো? হাইড্রোজেনের সাথে যে হাতটা ছিল সেটা তো কি হয়ে গেল? নাই হয়ে গেল। ওইটা তো ওই হাত দিয়ে তো কি করলে হাইড্রোজেনের হাতটাই কোথায় চলে গেল? কার্বনে চলে গেল। তাহলে এই কার্বনকেও কি করতে হইলো? এই হাইড্রোজেনকে ছেড়ে দিয়ে ওই কার্বনের হাত ধরতে হইলো। ফলে কি হইলো? এই হাইড্রোজেন একটা করে হাইড্রোজেন কি হয়ে গেল? কমে গেল। তাহলে যখনই কি হইলো 2 বন্ধন হয়ে গেল, তখনই কি হলো? 2টা হাইড্রোজেন কমে গেল। তার মানে এদের সর্বোচ্চ ধারণ, এই 3টা কার্বনের সর্বোচ্চ হাইড্রোজেন ধারণ ক্ষমতা কিন্তু 8টা, কিন্তু এখন হয়ে গেল কয়টা? দেখো তো, 1 2 3 4, মানে 2টা কমে গেল, তাহলে হইলো 6টা। কেন 6টা হইলো? তার কারণ এখানে 2 বন্ধন হয়ে গেছে। তাহলে যখনই এরকম দ্বিবন্ধন আসবে বুঝতে হবে যে তারা তাদের এই কার্বনগুলো সর্বোচ্চ যে পরিমাণ হাইড্রোজেন নিতে পারবে নিজেদের সাথে, তার চেয়ে কি হয়ে করছে? অ্যাটলিস্ট একটা দ্বিবন্ধন হইলে 2টা কার্বন কি করতে হয়েছে? 2টা হাইড্রোজেন ছেড়ে দিতে হয়েছে। যদি ত্রিবন্ধন তৈরি হয়, যদি মনে করি যে না আমরা আরো একটা বন্ধন নিজেদের সাথে গঠন করব, তাহলে কিন্তু 2 জনকে আরো 2টা হাইড্রোজেন ছেড়ে দিতে হবে, নইলে কিন্তু 4টা হাত মিলবে না। যে কার্বনের এর 1 2 3 আর একটা 4, আর এই কার্বনের 1 2 3
4 এর আর কোনো হাইড্রোজেনই থাকলো না, এর সাথে থাকলো না। 4 বন্ধন কিন্তু এই জন্য হইতে পারবে না। 4 বন্ধন হইলে তখন আবার এই দিকের বন্ধন কেটে দিতে হবে, তখন দেখা যাবে যে এই চেইনটাই আর থাকবে না। তো 4 এই জন্য 4 বন্ধন হওয়া পসিবল না, 4 বন্ধন হয় না। তো যখন ত্রিবন্ধন হবে তখন কিন্তু কি করতে হলো, আরো 2টা হাইড্রোজেন, কি মোট 4টা হাইড্রোজেন ছেড়ে দিতে হইলো। তাহলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা থেকে কয়টা হাইড্রোজেন ছেড়ে দিতে হলো, 4টা হাইড্রোজেন ছেড়ে দিল। অর্থাৎ প্রত্যেকটা মানে একটা বন্ধনের জন্য একটা বন্ধন তো অবশ্যই থাকবে। যখন দ্বিবন্ধন হবে তখন 2টা হাইড্রোজেন ছেড়ে দিতে হবে, যখন ত্রিবন্ধন হবে তখন আরো 2টা হাইড্রোজেন ছেড়ে দিতে হবে। অর্থাৎ মোট 4টা হাইড্রোজেন ছেড়ে দিতে হলো। অর্থাৎ তারা সর্বোচ্চ যে পরিমাণ হাইড্রোজেন ক্যারি করতে পারে তার চেয়ে কম পরিমাণ হাইড্রোজেন এর মধ্যে থাকতেছে। তাহলে যখন কার্বনের মধ্যে একক বন্ধন থাকতেছে তখন তারা কি করতে পারতেছে, সর্বোচ্চ পরিমাণ হাইড্রোজেন ক্যারি করতে পারতেছে। এই জন্য যখন একক বন্ধন থাকতেছে সমস্ত কার্বনের মধ্যে, এই জন্য এইটাকে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ তারা যে পরিমাণ হাইড্রোজেন নিতে পারে সেই পরিমাণ হাইড্রোজেন নিয়ে ফেলেছে। কিন্তু যদি কি হয়, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তখন কি করতে হয়, তাদেরকে দ্বিবন্ধন হলে 2টা হাইড্রোজেন ছেড়ে দিতে হয়, আর ত্রিবন্ধন হলে 4টা হাইড্রোজেন ছেড়ে দিতে হয়। অর্থাৎ তাদের সর্বোচ্চ যে পরিমাণ হাইড্রোজেন তারা নিতে পারতো তার চেয়ে কম পরিমাণ হাইড্রোজেন এখন তারা নিচ্ছে। এই জন্য তখন এটাকে বলতেছে কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যখন থাকবে তখন সেটাকে বলা হবে অসম্পৃক্ত, অর্থাৎ হাইড্রোজেন দ্বারা সে সম্পৃক্ত না, সে আরো হাইড্রোজেন তার মধ্যে কি আছে, নেওয়ার ক্যাপাবিলিটি আছে। কিভাবে নিতে পারবে, তখন সে এই বন্ধনটা কি করতে পারে, যদি কার্বন কার্বন নিজেদের মধ্যে একটা বন্ধন ভেঙে দেয় তখন সেখানে সে কি করতে পারবে, 2টা হাইড্রোজেন নিতে পারবে। আবার যদি সে কি করে, এই বন্ধনটাও ভেঙে দেয়, নিজেদের মধ্যে এই হাতটাও ছেড়ে দেয়, তখন এই 2টা হাত দিয়ে আর 2জন আরো 2টা হাইড্রোজেন নিতে পারবে। এখন তোমার তাহলে এটাও ছেড়ে দেয় না, এটা ছেড়ে দিলে তো চেইনটাই নষ্ট হয়ে যাবে, এটা ছাড়বে না। ঠিক আছে, তার কারণ যৌগ হওয়ার জন্য তো নিজেদের সাথে অ্যাটলিস্ট একটা বন্ধন থাকাই লাগবে। ঠিক আছে, যেমন একটা কার্বন বিশিষ্ট যে যৌগগুলো আছে এগুলোর কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত হওয়া পসিবল না। এটা সবসময় কি হবে, সম্পৃক্তই হবে, এটাকে অসম্পৃক্ত করানো যাবে না। ঠিক আছে, কিন্তু যখন 2 কার্বন হবে তখন কিন্তু সম্পৃক্ত হবে অসম্পৃক্ত হবে। যখন 2টা কার্বন এখানে, তাহলে 2টা কার্বন সর্বোচ্চ কয়টা নিতে পারবে, 6টা নিতে পারবে। 2 দুগুণা 4 আর দিয়ে 6, মানে 2n+2 পরিমাণ সর্বোচ্চ নিতে পারে। তাহলে 2 দুগুণা 4 আর দিয়ে 6, তাহলে 6টা নিতে পারবে, যে 6টা নিয়েছে। কিন্তু যদি এটা দ্বিবন্ধন গঠন করতে চাই, এখানে যে বন্ধন গঠন করতে চাই, তাহলে কিন্তু এই একটা বন্ধন করে কেটে দিতে হবে। ঠিক আছে, তাহলে 2টা হাইড্রোজেন কমে যাবে। এবার তাহলে কয়টা হবে, হাইড্রোজেন হয়ে যাবে 4টা, অর্থাৎ 2n পরিমাণ হাইড্রোজেন নিতে পারবে। ঠিক আছে, যদি মনে করে তাহলে এটা কি হয়ে গেল, অসম্পৃক্ত হয়ে গেল, তাই না, হাইড্রোজেন সর্বোচ্চ সংখ্যক থাকলো না। তাহলে হাইড্রোজেন সর্বোচ্চ সংখ্যক নেওয়ার জন্য কি করতে হবে, এই হাতটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে এখানে কি করতে হবে, হাইড্রোজেন নিতে হবে। আবার কি করতে পারে, ওরা ত্রিবন্ধনও তৈরি করতে পারে। ত্রিবন্ধন তৈরি করতে হলে এই 2টা হাতই ছেড়ে দিতে হবে। ঠিক আছে, হাইড্রোজেনের হাতগুলো ছেড়ে দিয়ে মাত্র একটা করে হাইড্রোজেন রাখতে হবে, তাহলে কি হবে, 4টা পূরণ হবে। তখন হবে কি, 2n-2 সংখ্যক ইলেকট্রন হাইড্রোজেন সে নিতে পারবে, অর্থাৎ 4টা হাইড্রোজেন কমে যাবে। মানে প্রথমে ছিল কি, সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে, যখন একক বন্ধন থাকবে তখন ধারণ ক্ষমতা হচ্ছে কত, 2n+2। যখন তোমার 2 বন্ধন থাকবে তখন 2টা হাইড্রোজেন চলে যাবে। ঠিক আছে, এই জন্য হবে 2n, মানে কার্বন জয়টা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ হবে। যখন ত্রিবন্ধন হবে তখন আরো 2টা কমে যাবে, তখন কার্বন যত হবে তার দ্বিগুণের চেয়েও 2টা কার্বন হাইড্রোজেন কম নিতে পারবে যদি একটা ত্রিবন্ধন থাকে। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা, আরো যদি 2টা ত্রিবন্ধন থাকে তাহলে আরো 2টা করে হাইড্রোজেন বাদ যাবে। মানে প্রত্যেকটা নতুন বন্ধন যদি গঠন হয়, একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, মানে এক বন্ধন তো থাকবেই, দ্বিবন্ধন গঠন হওয়ার জন্য জয়টা দ্বিবন্ধন গঠন হবে 6টা করে হাইড্রোজেন চলে যাবে। যদি ত্রিবন্ধন গঠন হয় তাহলে আরো করে 2টা করে হাইড্রোজেন চলে যাবে, অর্থাৎ একটা করে একক বন্ধন সহ আর একটা করে বন্ধন যখন গঠন হবে তখন 2টা করে হাইড্রোজেন আউট হয়ে যাবে, অর্থাৎ তারা তখন হাইড্রোজেন দ্বারা অসম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ হাইড্রোজেন তারা নিল না, কিছু হাইড্রোজেনকে বের করে দিল। তারা কি করতে পারে, চাইলে পরবর্তীতে এই বন্ধনগুলো ভেঙে ফেলে কি করতে পারবে, এই বন্ধনগুলো ভেঙে ফেলে সেখানে কি করতে পারবে, হাইড্রোজেন 2টা করে প্রবেশ করাইতে পারবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা যায় সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তাহলে মোটা দাগে এটা আমি বোঝানোর জন্য বোঝাইলাম। তো মোটা দাগে আমরা বলবো, যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে সেটি হচ্ছে কি তোমার
সম্পৃক্ত, যদি কার্বন কার্বন একক বন্ধন হয় তাহলে আমরা বলবো যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। তাহলে মুক্ত শিকলের ক্ষেত্রে যদি একক বন্ধন থাকে তাহলে সম্পৃক্ত মুক্ত শিকল বলে। আবার যদি বদ্ধ শিকলে এরকম একক বন্ধন থাকে তাহলে বদ্ধ শিকল তোমার সম্পৃক্ত। আর অসম্পৃক্ত হচ্ছে কি, যদি তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে বা ত্রিবন্ধন থাকে তখন তাকে অসম্পৃক্ত বলবে। এখন এই অসম্পৃক্ততা কোথায় থাকতে পারে? মুক্ত শিকলেও থাকতে পারে, বদ্ধ শিকলেও থাকতে পারে। তখন তাকে বদ্ধ শিকল অসম্পৃক্ত আর মুক্ত শিকল অসম্পৃক্ত বলা হবে। ঠিক আছে, তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বনে এখানে কি, এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? এটা সম্পৃক্ত। আর এটা হচ্ছে দ্বিবন্ধন আছে, তার মানে এখানে এই যে একটা করে হাইড্রোজেন চলে গেছে। ঠিক আছে, এই জিনিসই কিন্তু এইটা দ্বিবন্ধন হওয়ার কারণে দেখো হাইড্রোজেন এখানে 2 ছিল, এখানে একটা, এখানে 2 ছিল, এখানে একটা, দুইটা করে চলে গেছে। আর এখানে দুইটাই আছে। ঠিক আছে, তার মানে কি হাইড্রোজেন সর্বোচ্চ পরিমাণ আছে কি হয়ে গেছে, 2টা কমে গেছে। ওকে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে কি অসম্পৃক্ত। আর এইখানেও তাই, এখানে দেখো সর্বোচ্চ পরিমাণ নিয়ে আছে একক বন্ধন করে, তো এরা সম্পৃক্ত। আর এখানে যখনই দ্বিবন্ধন হয়েছে তখনই অসম্পৃক্ত। অর্থাৎ দুইটা হাইড্রোজেন দেখো এখানে 2 ছিল, এখানে 1 হয়ে গেছে, তাহলে একটা করে আউট হয়ে গেছে। তাহলে সর্বোচ্চ পরিমাণ যতটা নিতে পারতো একক বন্ধনে, মানে একক তার চেয়ে কম নিচে, এই জন্য এটা হচ্ছে কি হাইড্রোজেন দ্বারা অসম্পৃক্ত। চাইলেই এই বন্ধনটাকে ভেঙে ফেলে এখানে একটা হাইড্রোজেন ঢুকানো যাবে যখন এই বন্ধনটা থাকবে না। ঠিক আছে, তো একইভাবে অ্যারোমেটিক। আর অ্যারোমেটিক গুলো সবসময় তাহলে কি, আমরা যে অ্যারোমেটিক গুলো পড়লাম, অ্যারোমেটিকে যেহেতু তোমার কি থাকবে, তোমার একান্তর দ্বিবন্ধন থাকবে, তার মানে কার্বন কার্বন একটা কার্বনে দ্বিবন্ধন থাকবে, একটা কার্বনে একক বন্ধন থাকবে, তার মানে অ্যারোমেটিক গুলো সবসময় অসম্পৃক্ত হবে। তাহলে অ্যারোমেটিক যৌগগুলো সবসময় অসম্পৃক্ত হবে, এগুলো সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। তাহলে অ্যারোমেটিক যৌগ সবসময় কি হবে, অসম্পৃক্ত হবে। অ্যারোমেটিক যৌগগুলো সবসময় অসম্পৃক্ত হবে। তো আশা করি তোমরা এই বিষয়টা কি বুঝতে পারছো। তো ইন্টারমিডিয়েটে এগুলো আরও ডিটেলস আলোচনা আছে, আমি মোটামুটি এখানে তোমাদের বোঝানোর জন্য যতটুকু বলা দরকার ততটুকু বললাম, মানে মোটামুটি বিস্তারিতই বলছি। ঠিক আছে, এখন এইখানে একটা জিনিস নিয়ে আলোচনা করা আছে, সেটা হচ্ছে যে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস। যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। যেমন অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণীর সকল যৌগকে NCN2N+2 দ্বারা প্রকাশ করা যেতে পারে। নিচে বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর উদাহরণ দেওয়া হলো। আচ্ছা, যাই হোক, তো এই সমগোত্রীয় শ্রেণীর উদাহরণগুলো এখানে দেওয়া আছে। এই জিনিসগুলো আমি তোমাদেরকে ধাপে ধাপে বুঝাবো, এখনই প্রত্যেকটা বুঝাবো না, এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়েই কয়েকটা নিয়েই তোমাদের আলোচনা করা আছে। তো কয়েকটা নিয়ে যখন আলোচনা করা হবে তখন বাকিগুলো কি করতে পারবা তোমরা আস্তে আস্তে বুঝতে পারো। এই জন্য এখনই যদি তোমরা এই জিনিসগুলো তোমরা বুঝতে চাও, এই যে অ্যালকোহল আছে, তখন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা যে আসলে সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কি এবং তাদের কার্যকরী মূলক জিনিসটাই বা কি। ঠিক আছে, তো এই জন্য আমি এখন আর এটা বোঝাচ্ছি না, আমি এই চার্টে ফিরে আসব সামনে আগানোর পর। ঠিক আছে, তো এইখানে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করি। তো এখানে কি নিয়ে আলোচনা করা আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এগুলোর সাধারণ নাম হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি বলতো, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন থাকবে। এখানে কি থাকবে, একক বন্ধন থাকবে। তাহলে একটা কার্বন থেকে শুরু হবে, 2টা কার্বন হতে পারে, 3টা কার্বন হতে পারে। একক বন্ধনের ক্ষেত্রে 1 কার্বন হতে পারে। দ্বিবন্ধন ত্রিবন্ধন হইলে তো আর 1 কার্বন দিয়ে হবে না, কমপক্ষে 2টা কার্বন লাগবে। 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, যতগুলো কার্বনই থাক না কেন সেগুলো কি হবে, একক বন্ধনে যুক্ত থাকবে। এখানে কোনো ধরনের দ্বিবন্ধন থাকবে না, সেটাকে আমরা বলবো অ্যালকেন। ঠিক আছে, তাহলে অ্যালকেন কি জিনিস, সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকেই বলা হয় অ্যালকেন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোর সাধারণ নাম হচ্ছে অ্যালকেন। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলে। তাহলে অ্যালকেন কাকে বলে, সহজ কথায় সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে অ্যালকেন বলে, বা বিস্তারিত হচ্ছে যে হাইড্রোকার্বনগুলোতে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, কোনো ধরনের দ্বিবন্ধন থাকবে না, সেটাই হচ্ছে অ্যালকেন। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CN2N+2। তাহলে আমি এই জিনিসটা বোঝালাম
যে যদি একক বন্ধন থাকে তাহলে প্রত্যেকটা কার্বন কয়টি করে, মানে যতটি মোট টোটাল কয়টা হাইড্রোজেন তারা ক্যারি করতে পারবে, তাদের ক্যারিকৃত হাইড্রোজেনের সংখ্যা হবে CnH2n+2, অর্থাৎ তারা তাদের দ্বিগুণের চেয়ে 2টা বেশি হাইড্রোকার্বন বহন করতে পারবে। এটা কিভাবে বহন করতে পারবে আমি তোমাদেরকে যদি এটাকে একটুখানি বাস্তবসম্মত উপায়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো মনে করো একটা কার্বন তো বোঝাই যাইতেছে এখানে কি একটা কার্বনে 4টা হাত আছে, তাহলে কি হবে এখানে একটা কার্বনে 4টা হাইড্রোজেন ঢুকবে। যদি বেশি কার্বন হয় তাহলে কি হবে, তাহলে তোমরা দেখো যদি বেশি হয় তাহলে খুব সহজে বুঝতে পারবা, মানে লজিক দিয়ে আমরা বুঝলে সুবিধা হয়। দেখো প্রথম 2টা কার্বন বাদ দাও, প্রথম কার্বনটা শেষের কার্বনটা তোমরা বাদ দিয়ে দাও। এখানে মুক্ত শিকল হাইড্রোকার্বনের কথা বলা আছে। অ্যালকেনগুলো ডেফিনেটলি মুক্ত শিকল হবে, বদ্ধ শিকল না। তাহলে এইখানে দেখো প্রত্যেকটা এইটা আর এইটা বাদে এই দুইটা কার্বন বাদ দিয়ে ভিতরের কার্বনগুলো দেখো প্রত্যেকের 2 দিকে 2টা করে হাত না, প্রত্যেকের 2টা করে হাত ব্যস্ত, তারা প্রত্যেকেই 2 দিকে 2 হাত দিয়ে 2টা করে কার্বনকে ধরছে। ঠিক আছে, এগুলো মূলত এইরকম, এই যে এই কার্বনের একটা, এই যে এরা এই একটা হাত দিয়ে এর একটা হাত দিয়ে এটা, মানে এখানে একটা হাত না, এখানে 2 জনের 2টা হাত, এখানে মাঝখানে একজনের সাথে আরেকজন ধরছে। ঠিক আছে, মানে হাত মানে যোজনী, সহজ কথা। তাহলে এইদিকে একটা যোজনী ব্যয় হয়েছে, এইদিকে একটা যোজনী ব্যয় হয়েছে, এরও এইদিকে একটা যোজনী ব্যয় হয়েছে, এদিকে একটা যোজনী ব্যয় হয়েছে, তার মানে 2টা। তাহলে প্রত্যেকের দেখো 2টা করে যোজনী ব্যয় হয়ে গেছে। তাহলে আর অতিরিক্ত আছে কয়টা করে যোজনী? 2টা করে যোজনী আছে। তাহলে 2টা করে যোজনী মানে কি এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে, মানে প্রত্যেকেই তাহলে আর কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারবে? 2টা করে হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারবে, তাই না? 2টা করে হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারবে। তাহলে ভিতরের যে শেষের 2টা বাদে মাঝখানে যতগুলো কার্বন থাকবে প্রত্যেকেই কি করতে পারবে? প্রত্যেকেই 2টা করে হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারবে। অর্থাৎ মাঝখানে যদি থাকে 1 2 3 4 5টা কার্বন আছে, 5টা কার্বন আছে, তাহলে এখানে হাইড্রোজেন হবে কত? 5 দুগুণা 10টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারবে। কেন? তখন প্রত্যেকে 2টা করে হাত পূর্ণ হয়ে গেছে নিজেদের মধ্যে, 2টা করে হাত ফাঁকা আছে, তাহলে 5টা কার্বন 10টা হাইড্রোজেন যুক্ত হবে। আর শেষের এবং প্রথমের যে কার্বনটা আছে, এই 2টা কার্বনের ক্ষেত্রে দেখো ওদের কিন্তু একটা করে মাত্র হাত পূরণ হয়েছে, তখন ওদের ওই দিকে আর নাই, এই দিকে আর কার্বন নাই। তাহলে ওদের কয়টা? তাহলে এই 2 জনের শুধুমাত্র প্রথমেরটা এবং শেষেরটা কয়টা করে হাত ফাঁকা? 3টা করে হাত ফাঁকা। তার মানে 2টা করে হাত তো গেল, আর তাদের এক্সট্রা কি আছে? অতিরিক্ত একটা করে হাত আরো ফাঁকা থাকবে। এই জন্য কি, তাহলে মোট 7টা, 1 2 3 মোট 7টা, তাহলে 7 দুগুণে 14 তো হবে, সেই সাথে সাথে আরো 2টা হবে, 2 দিকের শুধুমাত্র 2 মাথার 2টার কি থাকবে? এক্সট্রা করে একটা হাত থাকবে। তখন ওরা তো 2 হাত দিয়ে কার্বনের সাথে যুক্ত নাই, 1 হাত দিয়ে কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে ওদের 2 জনের শুধুমাত্র 3টা করে হাত থাকবে। ঠিক আছে, শুধুমাত্র ওদের 2 জনের 3টা করে হাত থাকবে। এই জন্য কি হবে? দ্বিগুণের চেয়ে 2টা বেশি হবে। এই জন্যই কার্বনের সংখ্যা যদি কি হয়? n হয়, তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে কত? 2n+2। তাহলে প্রত্যেকটা কার্বন 2টা করে হাইড্রোজেন নিবে, শুধুমাত্র প্রথমের কার্বনটা এবং শেষের কার্বনটা কি হবে? এক্সট্রা একটা করে হাইড্রোজেন নিজের সাথে যুক্ত করবে। এই জন্য কত হবে? এটা 2n+2 হবে। বুঝতে পারছো? তাহলে এই জন্য অ্যালকেনগুলোর সাধারণ সংকেত হবে CnH2n+2, অর্থাৎ কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা হবে তাদের মধ্যে কত? তার চেয়ে দ্বিগুণের চেয়ে 2টি বেশি, দ্বিগুণের চেয়ে 2টা বেশি। ঠিক আছে, এই জন্য তাহলে কার্বন যদি একটা হয়, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 2 × 2 2 4টা হবে। তাহলে এই জন্য CH4। কার্বন যদি 2টা হয় তাহলে হাইড্রোজেন হবে 2 2 4 দিয়ে 6। কার্বন যদি 3টা হয় তাহলে হাইড্রোজেন হবে 3 2 6 দিয়ে 8। এই হবে। তাহলে এটার গঠনটা কেমন হবে? এইরকম হবে। এটার গঠনটা দেখো, তাহলে এটার গঠনটা এরকম। তাহলে এখানে তো একটা করেই আছে, তাহলে এরও 3টা এরও 3টা, এরাই তো, এটা প্রথম এটা শেষ, মাঝখানে তো কেউ নাই। আর এখানে যেহেতু 3টা আছে তাহলে কি হবে? তাহলে এই মাঝখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এর শুধু 2টা হাত ফাঁকা, আর বাকিটার 3টা করে ফাঁকা। তাহলে এইরকম করে চলতেই থাকবে। ঠিক আছে, তো এখন এদের প্রত্যেকেরই একটা নাম আছে।
এর নাম মিথেন, এর নাম ইথেন, এর নাম হচ্ছে প্রোপেন। মানে এর পরের নামগুলো আসলে তোমার গ্রিক ভাষার বা ল্যাটিন ভাষার সিরিয়াল নাম্বার অনুযায়ী হয়েছে। তাহলে 3 হচ্ছে প্রোপেন, 4টা যদি কার্বন থাকে তাহলে সেটা হয় বিউটেন, 5টা কার্বন হলে পেন্টেন, 6টা হলে হেক্সেন, 7টা হলে হেপটেন। এরকম করে কি আছে তোমাদের নামকরণগুলো করা আছে, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো বিষয়গুলো। তাহলে 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 এই শ্রেণীর সর্বপ্রথম যে সদস্য সেটা হচ্ছে CH4, অর্থাৎ একটা কার্বন থাকবে আর 4টা হাইড্রোজেন থাকবে, তাহলে সেইটাকে বলা হচ্ছে কি মিথেন। এর নাম কি মিথেন। তাহলে এই শ্রেণীর প্রথম সদস্যের নাম মিথেন। প্রথম সদস্য বলে সাধারণ সংকেত n সমান 1 হবে, তাহলে এর সংকেত হবে এটা। দ্বিতীয় সদস্য হচ্ছে n সমান 2, তাহলে এর নাম হচ্ছে ইথেন, ইথেনের সংকেত C2H6। অ্যালকেনের কার্বন কার্বন ও কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙা অনেক কঠিন, তাহলে এই বন্ধনগুলো সহজে ভাঙতে চায় না, একক বন্ধন, এগুলো মুখোমুখি অধিক্রমণ হয়। এগুলো অধিক্রমণ কি জিনিস বুঝতে, এগুলো এখানে তোমাদের নাই। তো এই মানে মুখোমুখি এগুলো যুক্ত হয় একটার সাথে আর একটা তোমার কক্ষপথ, এই জন্য এগুলো অনেক শক্ত হয়। এই জন্য অ্যালকেনগুলো জেনারেলি কি হয় নিষ্ক্রিয় হয়, অ্যালকেনগুলো কি হয় নিষ্ক্রিয়। এখন এই জন্য এগুলোকে বলা হয় প্যারাফিন, প্যারাফিন মোম, ঠিক আছে। এগুলো এই যে প্যারাফিন, এদেরকে প্যারাফিন বলে, অর্থাৎ এরা হয় কি আসক্তিহীন, এরা হচ্ছে আসক্তিহীন, অর্থাৎ সহজে বিক্রিয়া করে না। আবার বিক্রিয়া যে একদম করেও না বিষয়টা তা না, কিন্তু সহজে বিক্রিয়া করে না। সাধারণত উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ কিংবা শক্তিশালী প্রভাবকের উপস্থিতিতে অ্যালকেন সমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এখানে তোমার একটা ত্রিমাত্রিক গঠন এরা দেখানোর চেষ্টা করছে। কার্বন কার্বন, 3 দিকে 3টে হাইড্রোজেন, এখানে একটা কার্বনের 4 দিকে 4টা হাইড্রোজেন, ঠিক আছে। তো এরপর দেখো অ্যালকেনের নামকরণ। তাহলে অ্যালকেনের নামকরণগুলোর পদ্ধতি আছে। ইউপ্যাক, ইউপ্যাক হচ্ছে তোমার এই একটা সংগঠন, তারা মূলত এটার ফুল ফর্ম আছে। তো এই পদ্ধতিতে অ্যালকেনের নামকরণের কিছু নিয়ম আছে। 1 নম্বর হচ্ছে সরল শিকল বিশিষ্ট অ্যালকেনে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে মিথেন বলা হয়, যদি সরল শিকল হয়, অর্থাৎ সরল শিকল। আর যদি তোমার এলিসাইক্লিক হয় সেটা পরের বিষয়। তো যদি সরল শিকল হয় অর্থাৎ মুক্ত শিকল যদি হয়, তাহলে যদি কার্বন একটা থাকে তাহলে সেটাকে মিথেন বলে। 2 কার্বন হলে সেটাকে বলা হয় ইথেন, 3 কার্বন হলে তাকে বলা হয় প্রোপেন, 4 কার্বন বিশিষ্ট হলে তাকে বলা হয় বিউটেন। তাহলে সবার শেষে অ্যালকেনের এ, মানে সবার শেষে দেখবে ANE আছে, এই শব্দটা আছে, ঠিক আছে। মিথেন, প্রোপেন, মিথেন, ENE না, এইটা মিথেন, তারপর আছে ইথেন, ঠিক আছে। এই ইথেন, তারপর প্রোপেন, এইরকম নামগুলো, ঠিক আছে। প্রোপেন, তারপর আছে বিউটেন, বিউটেন বানান যে কি এইরকম বিউটেন। তারপর 5 যদি হয় তাহলে পেন্টেন, 5টা হলে কি হবে এরকম পেন্টেন, ঠিক আছে। এইরকম করে তোমার নামকরণ করো। হেক্সেন, ঠিক আছে। এরকম করে তোমার এই যে ডেকেন পর্যন্ত তোমাদের নামগুলো দিয়েছে এরা, ঠিক আছে। তাহলে পেন্টেন, তারপর হেক্সেন, সব ANE, হেপটেন, 8তে অকটেন, 9তে ননেন, আর 10টা হলে ডেকেন। প্রত্যেকের সংকেত দেওয়া আছে। এগুলো সংকেত খুবই সহজ। সবার দেখো 2টা, আমি একটু আগেই বুঝেছি, প্রত্যেকের 2টা 2টা করে হাইড্রোজেন থাকবে নিজেদের সাথে, আর প্রথমটার সাথে থাকবে 3টে হাইড্রোজেন এবং শেষেরটার সাথে থাকবে 3টে হাইড্রোজেন। এই জন্যই তো 2n+2, নইলে তো আর 2n+ এই 2টা হইতো না, ঠিক আছে। প্রত্যেকের ক্ষেত্রে দেখো প্রথমটা এবং শেষেরটাতে 3টা করে হাইড্রোজেন আর এরা, ঠিক আছে। আর সবার সাথে 2টা 2টা করে হাইড্রোজেন, দেখো, ঠিক আছে। এটাকে জেনারেলি এইভাবে লেখে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার 10টা, প্রথম 10টা অ্যালকেন। এই 10টা অ্যালকেনের নাম মুখস্থ করবা, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তারপরগুলো নামের সাথে মিল আছে। 5 হলে পেন্টেন, 6 থেকে হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন, 9 থেকে ননেন। যাই হোক, এরপর হচ্ছে তোমার যে জিনিসটা সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক জিনিসটা কি? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। তাহলে অ্যালকাইল মূলক জিনিসটা কি? যে কোনো অ্যালকেন থেকে, যে কোনো কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়ে যায়, যেমন মনে করো CH3 মাইনাস, CH3 মানে মাইনাস তো না,
CH3 মানে এখানে একটা হাত তার ফাঁকা থাকবে আর কি। মনে করো কার্বনের 4টা হাত না, 4টা হাতে তো 4টা কার্বন ছিল মিথেনের ক্ষেত্রে, CH4 এর ক্ষেত্রে। তো কোনো কারণে যদি একটা হাইড্রোজেন কি করে, সে ছেড়ে দেয়, তাহলে কার্বনের একটা হাত কি থাকে, ফাঁকা থাকে। এই এক হাত ফাঁকা বিশিষ্ট যে মূলক সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক। যেমন 2 কার্বন বিশিষ্ট হইতে পারে, 2 কার্বন বিশিষ্ট কি CH3, কিন্তু এখানে CH3 না হয় কি হবে, CH2 হবে। CH কি হবে, 2 হবে। 3 কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে CH3, CH2, শেষেরটা কি হওয়ার কথা, সবসময় প্রথমটা CH2 হবে আর শেষেরটা প্রথমটা CH3 হবে, শেষেরটা CH3 হবে। কিন্তু শেষেরটা যদি CH2 হয়, তার মানে বুঝতে হবে, দেখো এই কার্বনের তো কটা, একটা, দুইটা আর হাইড্রোজেন দুইটা, মোট 4টা হাত পূরণ হয়েছে। কিন্তু এই কার্বনে দেখো 2টা হাইড্রোজেন আর একটা হাত এদিকে, তাহলে মোট 3টা হইলো, তাহলে একটা হাত ফাঁকা থাকলো এখানে, এই যে একটা হাত এখানে ফাঁকা থাকতেছে। অর্থাৎ শেষে যদি CH3 না হয় CH2 হয়, অর্থাৎ একটা হাইড্রোজেন বের হয়ে যায়, তখন সেটাকে বলছে অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কত হয় বলো দেখি, CnH2n+2 না হয় 1 হবে। কেন, একটা হাইড্রোজেন তো সে যুক্ত করে নাই। আর এইরকম করে একটা দাগ থাকবে। কেন দাগ থাকবে, এইটা দিয়ে বুঝাইছে তার একটা ফাঁকা হাত। কারণ এই দিকে দাগটা দিলে এই দাগ অনেক সময় বোঝা যাবে না, এই জন্য দাগটা সাধারণ সংকেতের ক্ষেত্রে দাগটা এই দিকে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এইভাবে CnH2n+1, 2 না হয়, তাহলে একটা হাইড্রোজেন কি আছে এখানে, ঘাটতি আছে, শেষেরটা বা প্রথমটা যে কোনো একটা থেকে। তাহলে ওইখানে চাইলে কি করতে পারবো, অন্য কোনো কেউ একটা হাইড্রোজেনও সেখানে অ্যাড হইতে পারে, হাইড্রোজেন অ্যাড হইলে তো ভালোই হইলো। আর যদি অন্য কেউ এখানে অ্যাড হইতে পারবে, যেমন OH অ্যাড হইতে পারবে, তখন আবার এটাকে বলা হবে অ্যালকোহল। তখন এটাকে কি বলা হবে, অ্যালকোহল। এই OH তখন হয়ে যাবে এই অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক। তো ওটা আমরা পরে আসতেছি, ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে বিষয়। তখন এই জিনিসটার নামকরণ কি হবে, অ্যালকেন নাম থেকে হবে অ্যালকাইল। তখন এর নামটা কি হবে, অ্যালকাইল, অর্থাৎ YLE যুক্ত হবে। তখন মিথেন থেকে হবে কি, মিথাইল, মিথাইল মূলক, ওর নাম হবে কি, মিথাইল মূলক। তাহলে এইটা হচ্ছে কি, মিথাইল মূলক। তারপর এইটা হবে কি, ইথাইল মূলক। এইটা হবে কি, প্রোপেন ছিল, 3টা কার্বন হইলে প্রোপেন, তখন এটা হবে প্রোপাইল মূলক। তাহলে কি হবে, প্রোপাইল, এই যে ILE যুক্ত হবে, YLE, প্রোপাইল। তখন এটা হবে কি, প্রোপাইল মূলক। তাহলে নামগুলো কেমন হবে, তাহলে এই যে, তাহলে মিথেন থেকে মূলকটা হবে কি, CH3, এই একটা হাত ফাঁকা থাকবে, তখন এর নাম হবে কি, মিথাইল। আর এখানে কি হবে, CH3, CH2, এই হাতটা একটা হাত ফাঁকা থাকবে, তখন এর নাম হবে কি বলো দেখি, ইথাইল মূলক। ইথাইল, বাংলায় লিখি এবার, এটা হবে ইথাইল। ইথেন থেকে হবে ইথাইল। প্রোপাইল, এখানে তখন 2 হয়ে গিয়ে এখানে একটা ফাঁকা হবে, তখন হবে প্রোপাইল। কি হবে, প্রোপাইল। ঠিক আছে, এখানে বিউটেন থেকে এখানে 2 হয়ে যাবে, একটা হাত ফাঁকা হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে বিউটাইল। ও নাই, খালি ইউ, আমি ভুল লিখছিলাম। তাহলে এটা হবে কি, বিউটাইল, এইরকম। ওকে, তাহলে এইরকম করে প্রত্যেকটাই হবে হেক্সাইল, ননাইল, ডেকাইল। ঠিক আছে, এরকম করে ডেকাইল হবে। ওকে, তাহলে আমরা অ্যালকেন শিখলাম। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেলে সেটা অ্যালকাইল হবে, সেটা আমরা শিখলাম। ঠিক আছে, এরপর আছে অ্যালকেনের প্রস্তুতি। এখন অ্যালকেন জিনিসটা আমরা কিভাবে বানাবো, তাহলে অ্যালকেনেল আছে কি, কার্বন আর হাইড্রোজেন। তাহলে এই জন্য কার্বন ডাই অক্সাইড থেকে এটা তৈরি করা, তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেনের যদি আমরা বিক্রিয়া করি তাহলে অ্যালকেন তৈরি হবে। তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতি, জৈব যৌগের ক্ষেত্রে সবচেয়ে বিরক্তিকর যে জিনিস তোমাদের এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রভাবক। সেটা হচ্ছে প্রভাবক। এখানে প্রভাবক ছাড়া খুব কম কাজ হয়। প্রভাবক থাকে কি, অন্য কোনো পদার্থ, তাপমাত্রা এবং চাপ, এগুলো প্রচুর বিরক্তিকর জিনিস হবে। এমন মানে এক সময় একই, মানে কিছু মিল আছে কিছু মিল নাই, মানে বুঝতে পারবা না। তো যাই হোক, ভয় পেও না, মানুষই তো এগুলো পড়ে। তো আসলে এটা একটু, এই জৈব যৌগের জন্য এটা একটা খুব প্যারার বিষয়। সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে প্রভাবক থাকে এবং তাপমাত্রা থাকে, চাপ থাকে, এবং এগুলো পরীক্ষায় আসেও, MCQতেও আসে, এবং ইভেন সৃজনশীলেও এগুলো, এটা দেয়নি কিন্তু এখানে প্রভাবকগুলো দিয়েছে। তো প্রভাবক দেখে তোমাকে বুঝতে হবে এটা কিসের বিক্রিয়া। ঠিক আছে, তো প্রভাবকের উপর নির্ভর করে তোমার বিক্রিয়ক চেঞ্জ হয়ে যায়, উৎপাদ চেঞ্জ হয়ে যাবে একই বিক্রিয়কের জন্য। ঠিক আছে,
তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপাদনের তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে যদি আমরা মিথেন উৎপাদন তোমার এটা উৎপন্ন করতে চাই, তাহলে কি লাগবে? নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে মিথেন এবং পানি তৈরি হবে। মিথেন এবং পানি তৈরি হবে। তাহলে এখানে কি হবে? এই যে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন, এদেরকে একসাথে মিশায় তাপ দিতে হবে। শুধু তাপ, কত তাপ? 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটা কিন্তু খামখেয়ালিপনা না, 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আরও বেশি আছে। ঠিক আছে। আর নিকেলের প্রভাবক লাগবে, নিকেল লাগবে, এখানে নিকেল রাখতে হবে, এর সাথে নিকেল মিশাইতে হবে। ঠিক আছে। অথবা নিকেলের উপর রেখে, বা নিকেল নিকেল তো কঠিন পদার্থ, তো ওই যে পাত্রে এগুলো একসাথে, এগুলো তো গ্যাস দুইটাই উত্তপ্ত করবা, ওই পাত্রের মধ্যে নিকেল রেখে দিতে হবে। তাহলেই কি হবে? তোমার কার্বন এবং হাইড্রোজেন মিলে কি হবে? মিথেন তৈরি হবে, আর পানি আলাদা হয়ে যাবে। কার্বন এবং হাইড্রোজেন একসাথে থাকলেই ওরা পানি তৈরি করবে। এক অদ্ভুত জিনিস। ঠিক আছে। আর একটা আছে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন মানে কি? ওইখানে দ্বিবন্ধন আছে, তার মানে আরও একটা হাইড্রোজেন কি আছে এখানে যুক্ত হওয়ার সুযোগ আছে। আমরা এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ততে এই আলোচনাটা একটু আগে করলাম। তাহলে এই বন্ধনটা যদি কোনোভাবে ভেঙে দিই আমরা, ভেঙে দিলে কি হবে? এইটা এই হাইড্রোজেনে এখানে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, এই আবার এখানে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। এইটা মোটামুটি এই বিক্রিয়াটা সহজে ঘটে। তো তারপরও দেখো, তাহলে এখানেও নিকেল প্রভাবক লাগবে। তাহলে মানে অ্যালকেন উৎপাদন করলেই নিকেল লাগবে, অ্যালকেন নিকেল। তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে পৃথকভাবে ইথিন এবং ইথাইনের সাথে হাইড্রোজেন যুক্ত যদি করা হয়, এবং এখানে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি দেওয়া হয়, সেক্ষেত্রে ইথিন যদি হয়, তাহলে এখানে কয়টা হাইড্রোজেন ঢুকবে? 2টা হাইড্রোজেনের দরকার আছে। ইথিনের মধ্যে 2টা হাইড্রোজেনের ঘাটতি আছে, এই জন্য এখানে কি 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন তৈরি করবে। একটা হাইড্রোজেন এখানে আসবে, একটা হাইড্রোজেন এখানে আসবে, এটা। আর ইথাইনকেও যদি একইভাবে হাইড্রোজেন দ্বারা, এখানে 4টে, এই বন্ধনটাও ভেঙে এখানে আসবে, এখানে আসবে, আর এই বন্ধনটাও ভেঙে এখানে আসবে, এখানে আসবে। তাহলে মোট 4টে হাইড্রোজেন লাগবে। তাহলে 4টে হাইড্রোজেন থেকে এখানে ইথেন তৈরি হবে। ঠিক আছে। তো এখানে 2টা বিক্রিয়ারই প্রভাবকগুলো একই, মানে নিকেল সব জায়গাতে আছে। তাহলে আমরা বুঝলাম যে অ্যালকেন তৈরির জন্য প্রভাবক হচ্ছে কি? কমন প্রভাবক নিকেল। এবং কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি করার জন্য তাপমাত্রা বেশি লাগবে, 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর ইথেন এবং ইথাইন থেকে যদি তৈরি করি, তাহলে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলেই হবে। ঠিক আছে। আর একটা বিক্রিয়া আছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি? সেটা হচ্ছে যে, এই জিনিসটাকে তোমরা আপাতত চিনবা না, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। তারপরে তোমরা অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় যে ওইটা তোমার ছিল তোমার এর আগের অধ্যায়টাতে, 10ম অধ্যায়, 10 না 9 অধ্যায়। তো তখন তোমরা এই জিনিসটাকে হয়তো দেখেছো, এটা পরবর্তীতেও আছে। তো এটার তো জৈব যৌগের একটা জিনিস সুবিধা আছে, এগুলো একটা যৌগ থেকে আরেকটা তৈরি হয়। তো একটু পরে দেখবা মিথেনের বিক্রিয়া, মিথেন আর এইটা মিলে আবার এটা তৈরি করছে। ঠিক আছে। এগুলো সব দ্বিমুখী বিক্রিয়া আর কি। ঠিক আছে। তো এইভাবে তোমাদের এটা আবার একটা সুবিধা হয়, এই জিনিসটা তোমার দেখা যাচ্ছে একটার উৎপাদন বিক্রিয়া আর একটার কি তোমার রাসায়নিক ধর্মের মধ্যে পড়ে যায়, একটার উৎপাদন। ঠিক আছে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি? এইখানে সোডিয়াম অ্যাসিটেট, অর্থাৎ এখানে তোমার পরবর্তীতে তোমাদের আছে এখানে, যে যেটা হচ্ছে কি অ্যাসিড আছে, জৈব অ্যাসিড আছে। সেই জৈব অ্যাসিডের এইচটাকে হটাই দিয়ে এখানে কে ঢুকছে? Na, সোডিয়াম, অর্থাৎ ধাতব অক্সাইড ঢুকছে। এটা একটা কি? সোডিয়াম ইথানয়েট তৈরি হয়েছে। তো সোডিয়াম ইথানয়েট একটা লবণ। ঠিক আছে। এটা একটা লবণ, অ্যাসিড ক্ষার প্রশমনের বিক্রিয়া। তো এটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড কি করি আমরা? যুক্ত করে দেই, তাহলে ক্ষার এবং লবণের যে এই বিক্রিয়া, এই বিক্রিয়া এখানে কি হবে? মিথেন তৈরি হবে। তাহলে এটাকে ডিকার্বক্সিলেশন বলা হচ্ছে, মানে এখানে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড বের হয়ে গিয়ে কি হবে? সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। অর্থাৎ এখানে কার্বন এবং অক্সিজেনগুলো কি হবে? এখান থেকে বের হয়ে যাবে। কার্বন বের হবে, অক্সিজেন বের হবে, নাইট্রোজেন, সোডিয়াম বের হবে। বের হয়ে শুধুমাত্র একটা হাইড্রোজেন এখানে ঢুকে যাবে। ঠিক আছে। শুধুমাত্র একটা হাইড্রোজেন এখানে ঢুকে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। কার্বন এবং অক্সিজেন বের হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড লাগবে প্রভাবক হিসাবে, এবং তাপমাত্রা লাগবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত মিথেন, কাকে উত্তপ্ত করলে? উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম ইথানয়েটকে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েটকে যদি আমরা
উত্তপ্ত করি তাহলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আবার মিথেন না, এইখান থেকে আমরা চাইলে কি করতে পারি, মনে করো CH3 CH2 COO এটাকে বলা হচ্ছে কি সোডিয়াম প্রোপানয়েড। এখানে সোডিয়াম ইথানয়েড না, 3টা কার্বন আছে, 1 2 3, প্রোপানয়েড, প্রোপেন থেকে প্রোপানয়েড, যাই হোক এগুলো নামকরণগুলো আছে। তাহলে সোডিয়াম প্রোপানয়েডের সাথে যদি আমরা কি করি, সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া করি, এখানেও সেম ঘটনাটাই ঘটবে। এখানে কি হবে, এই অংশটা বের হয়ে যাবে, এই অংশটা বের হয়ে গিয়ে এখানকার যে হাইড্রোজেনটা আছে সেইটা এখানে চলে আসবে। অর্থাৎ এখানে জয় কার্বন বিশিষ্ট তোমার ইয়া থাকবে, ইথানয়েড থাকবে, তার চেয়ে 1 কার্বন কম বিশিষ্ট কি হবে, অ্যালকেন তৈরি হবে। তাহলে CH3 তৈরি হবে, এখানকার এই হাইড্রোজেনটা এখানে আসে। ঠিক আছে, আর এইখানে এই সোডিয়াম এবং এখানকার 2টা কার্বন আর এখানকার এই 1টা কার্বন, এখানে 2টা সোডিয়াম মিলে হবে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম কার্বনেট তৈরি হবে, Na2CO3 মিলে গেল, একদম সমান 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 বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এইরকম। তাহলে যদি এখানে আবার আরও একটা CH2 থাকতো, সেক্ষেত্রে CH3 মানে এখানে তোমার প্রোপেন তৈরি হইতো। তাহলে এইখানে যত বড় অ্যাসিটেট থাকবে এখানে তত বড় আমরা কি করতে পারবো, তোমার অ্যালকেন তৈরি করতে পারবো। যত বড় হবে, এখানে কি, এখানে যদি তোমার এটা থাকতো CH3 CH2 COONA, তাহলে এখানে দেখো 3টা কার্বন আর এখানে 4টা কার্বন, তাহলে এখানে কি তৈরি হবে, এইটা বের হয়ে যাবে আর এইখানে তৈরি হবে এইটা, তাহলে এখানে 3 কার্বন বিশিষ্ট তৈরি হবে। সেক্ষেত্রে CH3 CH2 CH3, প্রথমটা আর শেষটা 3, বাকিগুলো 2। তো এরকম করে যত বড় ইথানয়েড হবে তত বড় আমরা অ্যালকেন পাবো। ঠিক আছে, আর প্রত্যেকটার ক্ষেত্রে এখানে ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করবে। ওকে, তাহলে এইভাবে অ্যালকেনের উৎপত্তি। তাহলে অ্যালকেন 3টা জায়গা থেকে, একটা কার্বন ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে অ্যালকাইন এবং অ্যালকিন থেকে উৎপন্ন হচ্ছে। অ্যালকিন এবং অ্যালকাইন অর্থাৎ অসম্পৃক্তগুলো থেকে সম্পৃক্ত করা হচ্ছে। অসম্পৃক্ত হাইড্রোজেনের পরিমাণ কম আছে, আমরা হাইড্রোজেন দিয়ে এটাকে সম্পৃক্ত করতেছি। ঠিক আছে, হাইড্রোজেন কম ছিল এখানে ইথিন এবং ইথাইনে, সেখানে আমরা হাইড্রোজেন ঢেলে দিচ্ছি। আর একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, তাহলে এটাকে বলা হয় জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডের লবণ, এটা জৈব লবণ আর কি, জৈব অ্যাসিড না, জৈব অ্যাসিডের যে লবণ আমরা যদি বের করি, ওর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই, অর্থাৎ সোডিয়াম অ্যাসিডেট, সোডিয়ামের জৈব লবণ আর কি, সোডিয়াম অ্যাসিডেট যেটাকে বলা হয়, এটা সোডিয়াম অ্যাসিডেট, এটা আছে সোডিয়াম প্রোপানয়েড, একটু আগে সোডিয়াম বিউটানয়েড লিখছিলাম। তো ওগুলোর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলে তোমার অ্যালকেন তৈরি হবে এবং সোডিয়াম কার্বনেট তৈরি হবে। ঠিক আছে, এরপর অ্যালকেনের ধর্ম। অ্যালকেন তো আমরা জেনারেলি দেখলাম যে অ্যালকেন সাধারণত কার্বনের দ্বিবন্ধন এবং কার্বন একক বন্ধন এবং কার্বন হাইড্রোজেন একক বন্ধনগুলো মোটামুটি শক্তিশালী হওয়ার ফলে এখানে তোমাদের কি হয় না, সাধারণত এরা বিক্রিয়া করে না, বাট বিক্রিয়া করে। তো ভৌত ধর্ম হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থা অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে। তাহলে কার্বন সংখ্যা যত মানে ছোট থাকে এগুলো তত কি হয়, আণবিক ভর কম হয়। আমরা জানি যে একটা মৌলের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তার আণবিক ভরের উপর নির্ভর করে। আণবিক ভর যত বেশি হয় মৌলটার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এভরিথিং বাড়তে থাকে। তো তার মানে বুঝতেই পারতেছো, যখন কার্বন একটা থাকবে সেটা কি হবে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব অনেক কম হবে এবং খুবই এটা হালকা হবে। এই জন্য যখন 1 কার্বন বিশিষ্ট মিথেন, এটি হচ্ছে কি ভৌত অবস্থা হচ্ছে তোমার গ্যাস। ঠিক আছে, কার্বন সংখ্যার পরিবর্তন হলে ভৌত অবস্থার পরিবর্তন হয়। 1 থেকে 4 কার্বন বিশিষ্ট যে মৌলগুলো তোমার হাইড্রোকার্বনগুলো আছে, সেই হাইড্রোকার্বনগুলো কক্ষ তাপমাত্রা নিচে হচ্ছে কি স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, তাই এগুলো গ্যাসীয় অবস্থায় থাকবে। তাহলে মিথেন থেকে বিউটেন পর্যন্ত সেগুলো হচ্ছে তরল। আবার পেন্টেন থেকে এটা 15তম পর্যন্ত, এটা নাম জানা নেই, এটা হচ্ছে ডোডেকেন পেন্টাডেকেন মনে হয় এটার নাম। তো 5 থেকে 15 পর্যন্ত এগুলো হচ্ছে তোমার তরল, এগুলো কি হিসাবে থাকে, তরল হিসাবে থাকে। এবং 15-এর চেয়ে বেশি, তাহলে 5 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন পেন্টেনের স্ফুটনাঙ্ক হচ্ছে 36.1 ডিগ্রি, তার মানে এটা কক্ষ তাপমাত্রার প্রায় কাছাকাছি। তো রাজশাহীতে থাকলে এটা গ্যাস হয়ে যাবে। ঠিক আছে, তো গরমের দিনে
রাজশাহী শহর বা উত্তরবঙ্গে কিছু কিছু শহর আছে বা ঢাকা শহরে এগুলো কি হয়ে যাবে, গরম হয়ে এগুলো কন্টেনার তরল থাকবে না, কারণ কক্ষ তাপমাত্রাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়, তো সেই হিসেবে সে তরল। কিন্তু বাংলাদেশে তো গরমের দিনে কোনো কোনো জায়গাতে তাপমাত্রা কি হয় 38-40 হয়ে যায়, তাই না? 35-38 এরকম হয়ে যায়, 40ও হয়ে যায় অনেক সময়। সেক্ষেত্রে এটা গ্যাস হয়ে যাবে, ঠিক আছে। কক্ষ তাপমাত্রা তো আর 25 নাই দেশে। ওকে, তো সম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা যদি 16-র চেয়ে বেশি হয় তাহলে এটা মোটামুটি কঠিন হয়ে যায়, ঠিক আছে। এরপর তাহলে ভৌত ধর্ম আমরা দেখলাম, এরপর হচ্ছে রাসায়নিক ধর্ম। তো রাসায়নিক ধর্ম হচ্ছে আগেই বলা হচ্ছে অ্যালকেন সমূহ রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, তাই সাধারণ অবস্থায় এরা অ্যাসিড, ক্ষারক, জারক বা বিজারকের সাথে বিক্রিয়া করে না। তারপরও এরা কিছু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তা জেনারেলি এরা বিক্রিয়াগুলো করে না, না অ্যাসিড, না ক্ষারক, জারক, জারক বিজারক কারোর সাথেই বিক্রিয়া করে না, কিন্তু তারা বিশেষ অবস্থায় কিছু কিছু বিক্রিয়া করে, যেমন ক্লোরিনের সাথে তারা বিক্রিয়া করে, অর্থাৎ এগুলো প্রতিস্থাপন বিক্রিয়া তারা করে, ঠিক আছে। প্রতিস্থাপন বিক্রিয়াই করে, তবে এমনিতেই করে না, ঠেলায় পরে করে। কার ঠেলা? ইউভি রে ঠেলা, দাও আলট্রাভায়োলেট রে, বুঝতেই পারতেছো। তো বিক্রিয়া করার জন্য ভালোই তারা কি বাধ্য হয়েই বিক্রিয়াটা করে। তো এই বিক্রিয়াটা খুব মজার বিক্রিয়া। এরা কি করে, ধাপে ধাপে একটা একটা করে ক্লোরিনকে হটায় দেয়, ক্লোরিনগুলো একটা একটা করে হাইড্রোজেনকে সরায় দেয়, ঠিক আছে। এখান থেকে হাইড্রোজেন প্রথমে একটা হাইড্রোজেনকে সরায় দেয়, সরাই দিয়ে CH3 হয় আর একটা ক্লোরিন, অর্থাৎ এইরকম তৈরি হয়। তো আমি যদি জিনিসটাকে এমনি দেখাই, তিনটে হাইড্রোজেন, চারদিকে 4টে হাইড্রোজেন ছিল, তো একটা হাইড্রোজেনকে হটাই দিয়ে এখানে ক্লোরিন ঢুকে পড়ে, CH3Cl। আর ওই হাইড্রোজেনটা কি করে, ওই হাইড্রোজেনটা এসে এখানকার যে হাইড্রোজেনটা, সে এসে এই যে ক্লোরিনের যে বাকি একটা অণু আছে তার সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করে। যদি জলীয় দ্রবণ, জলীয় হইলে কেন অ্যাসিড বলবো, যদি জলীয় না হয় তাহলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তখন আর হাইড্রোক্লোরিক বলা যাবে না, ঠিক আছে, তখন আর হাইড্রোক্লোরিক হবে না। ওকে, তো এইভাবে বিক্রিয়া ঘটায়। তো থেমে থাকে না, যদি আলট্রাভায়োলেট রে আরও বেশি থাকে তাহলে পরে কি করে, আরও একটা হাইড্রোজেনকে সে আউট করে দেয়, ঠিক আছে, আরও একটা হাইড্রোজেন এখান থেকে আরও একটা, এবার এই হাইড্রোজেনটাকেও সে কি করে, সরায় দেয়। এইরকম করে একে একে সব কটা হাইড্রোজেনকে সরায় দেয়, সে সরাই দিয়ে এখানে ক্লোরিন ঢোকে, ঠিক আছে। তারপরে একে সরায় দেয়, তারপরে একে সরায় দেয়, এরকম করে প্রত্যেকটাকে কি করে, এটাকেও সরায় দেয়, এটাকেও সরায় দেয়, সরাই দিয়ে শেষ পর্যন্ত এইরকম করে দেখো। তাহলে প্রথমটাকে বলা হচ্ছে ক্লোরোমিথেল, তারপরটা 2টা ক্লোরিন ঢুকে গেছে, এই জন্য ডাইক্লোরোমিথেল। তারপর 3টা ক্লোরিন ঢুকে গেছে, মাত্র আর একটা হাইড্রোজেন বাকি আছে, এই জন্য মাত্র ট্রাইক্লোরোমিথেন। এরপর বাকিটাকেও কি করে, সে সরায় দেয়, সরাই দিয়ে এখানে টেট্রাক্লোরো মিথেন তৈরি হয়, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রতি ক্ষেত্রেই তৈরি হয়, ঠিক আছে। তো এইভাবে আলট্রাভায়োলেট রের উপস্থিতিতে মিথেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে বাধ্য করা হয়, ঠিক আছে। তাহলে প্রথমে ক্লোরো, তারপর ডাইক্লোরো, তারপর ট্রাইক্লোরো, তারপর টেট্রাক্লোরো মিথেন তৈরি হয়। এরপর আর সুযোগ নাই, তার কারণ আর তো নাই কিছুই, ঠিক আছে। এই জন্য টেট্রাক্লোরো মিথেন শেষ পর্যন্ত হয়, এই বিক্রিয়া শেষ হয়ে যায়। এরপর আছে অক্সিজেনের সাথে দহন। তো অক্সিজেন এমন একটা জিনিস সবাইকে পুড়তে বাধ্য করে। তো আর অক্সিজেন কাউকে পোড়া মানেই সেখানে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হওয়া আর তাপ উৎপন্ন হওয়া, দহন মানেই কি এরা। তাহলে এখানে মিথেন গ্যাস এবং অক্সিজেন যে দহন হয়, এটা হয়, এটা আমরা সবাই জানি, নইলে তো আর রান্না বান্না করতে পারতাম না। তো রান্না বান্নার ক্ষেত্রে এই বিক্রিয়াটা হয়, আমাদের যে রান্নাঘর আছে এই রান্নাঘরে এই বিক্রিয়াটা হয়, ঠিক আছে, অবশ্যই গ্যাসের চুলায়। তো এখানে কি হয়, এটা খুব ইজি, কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড হয়, পানি তৈরি হয় এবং তাপশক্তি তৈরি হয়, এটা সবাই জানে। যে কোনো গ্যাসই এটা কি করে, এই বিক্রিয়াটা করে, ঠিক আছে। যে কোনো, শুধুমাত্র মিথেন করে না, ইথেন করে, বিউটেন করে, প্রোপেন করে, সবাই এটা করে। এরপর আমরা দেখি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন জিনিসটা কি, আমি এটা দেখিয়েছি, যাদের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে কার্বন কার্বনে। তাহলে এরা কেন, এটা থাকলে তারা কি করতে পারে না, সর্বোচ্চ পরিমাণ হাইড্রোজেন ক্যারি করতে পারে না, এই জন্য এটাকে বলা হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এগুলোর নাম দুইটা, দ্বিবন্ধন থাকলে তাকে অ্যালকিন বলে, যদি দ্বিবন্ধন থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যালকিন, অর্থাৎ ইএনই থাকে, এই নামটা থাকবে ইএনই, শেষে নাম থাকবে কি ইএনই। আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে এটাকে বলে অ্যালকাইন, তাহলে আইএনই থাকবে, নামের শেষে কি থাকবে আইএনই। তাহলে অ্যালকেন এক বন্ধন থাকলে নামের শেষে এএনই থাকবে,
দ্বিবন্ধন হইলে ইএনই থাকবে, এটা অ্যালকেন, এটা অ্যালকিন, আর এটাতে অ্যালকাইন, ওয়াইএনই থাকবে যদি ত্রিবন্ধন হয়। ঠিক আছে, এটার উচ্চারণ হচ্ছে এন, এটার উচ্চারণ হচ্ছে এন, এটার উচ্চারণ হচ্ছে ইন, আর এটার উচ্চারণ হচ্ছে আইন। ঠিক আছে, এটার উচ্চারণ হচ্ছে আইন। তো এইরকম করে নামগুলো হয়। তাহলে প্রথমে অ্যালকিন নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, অ্যালকিন। তাহলে অ্যালকিন আছে যে সকল যৌগে কার্বন কার্বন কি বন্ধন থাকবে, যে সকল যৌগে কার্বন কার্বন কি করলে অ্যাটলিস্ট অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। তাহলে একটি থাকবে, অন্তত একের চেয়ে বেশিও থাকতে পারে, কিন্তু অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তাকে অ্যালকিন বলে। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত কেমন হবে? CnH2n। তো কেন? কারণ ওই যে দুইটা, একটা দ্বিবন্ধন হওয়ার জন্য দুইটা হাইড্রোজেন হাওয়া হয়ে যাবে, তাই না? একটা দ্বিবন্ধন হওয়ার জন্য দুইটা হাইড্রোজেন হাওয়া হয়ে যাবে। তাহলে অ্যালকেনে যেমন ছিল কি CnH2n+2 ছিল, এই দুইটা, তাহলে একটা দ্বিবন্ধন হওয়ার জন্য দুইটা হাইড্রোজেন কি হয়ে যায়? কমে যাবে, যেন এই দুই থাকবে না। H2n যদি একটা, এখানে বলছে যে অ্যাটলিস্ট একটা দ্বিবন্ধন থাকে, অন্তত পক্ষে একটি কি থাকে? দ্বিবন্ধন থাকে। যদি আবার একাধিক দ্বিবন্ধন থাকে তখন কিন্তু আবার কি হবে? প্রত্যেকটা দ্বিবন্ধনের জন্য দুইটা দুইটা করে হাইড্রোজেন কমতে থাকবে। ঠিক আছে, তো সাধারণত একটা দ্বিবন্ধনই আমরা দিব, দুইটা বা তিনটা দ্বিবন্ধনের জন্য আমরা হিসাব করব না। তাহলে এই সাধারণ সংকেতটা কার জন্য বলো দেখি? তাহলে এই সাধারণ সংকেতটা হচ্ছে অ্যাটলিস্ট একটা দ্বিবন্ধন থাকবে একটা দ্বিবন্ধনের জন্য। দুইটা দ্বিবন্ধন হলে কিন্তু এখানে -2 হবে, তিনটা দ্বিবন্ধন হলে -4 হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম করে যতটা দ্বিবন্ধন হবে তত গুণন 2 কমতে থাকবে। বুঝতে পারছো? তো তো জেনারেলি এই যে সংকেতটা তোমরা মাথায় রাখবে যে একটা করেই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। ঠিক আছে, একের বেশি থাকবে না। ওটার জন্য তোমাদের আসলে এখানে পড়াশোনা নাই, শুধুমাত্র একটার জন্যই আছে। অ্যালকিনের নিম্নতর সদস্যগুলো যেমন ইথিন। এখন নিম্নতর সদস্য ইথিন কেন? মিথিন কেন হইল না? তাই না? ইথেন থেকে ইথিন হইলো, তাহলে মিথেন থেকে মিথিন হওয়ার কথা না? এরকম মিথিন তো হওয়ার কথা, মিথেন ছিল, তাই কি না? তাহলে মিথেন হইল, তাহলে মিথিন কেন হচ্ছে না? ঠিক আছে, তো এর কারণটা হচ্ছে তো আমরা জানি যে অ্যালকিন মানে যে কার্বন কার্বন দ্বিবন্ধন। তো দ্বিবন্ধন হওয়ার জন্য তো অ্যাটলিস্ট একটা কার্বন লাগবেই। দুইটা, একটা কার্বন দিয়ে হবে? অ্যাটলিস্ট দুইটা কার্বন লাগবে। একটা অ্যাটলিস্ট কয়টা কার্বন লাগবে? দুইটা কার্বন লাগবে। এই জন্য অ্যালকিনের প্রথম সদস্য, ইভেন অ্যালকাইনেরও, অ্যালকিন এবং অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে কি দুই কার্বন বিশিষ্ট। এটা হচ্ছে ইথিন এবং ইথাইন। একটা হবে কি অ্যালকিনের জন্য হবে ইথিন, আর অ্যালকাইনের জন্য হবে কি ইথাইন হবে। মিথিন এবং মিথাইন হবে না, কেন? তার কারণ দ্বিবন্ধন হোক ত্রিবন্ধন হোক, এটা হওয়ার জন্য অ্যাটলিস্ট দুইটা কার্বন লাগবে, একটা কার্বন দিয়ে এটা হবে না। ঠিক আছে, আর অ্যালকেনের ক্ষেত্রে যেহেতু এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন নাই, এই জন্য প্রথম একটা কার্বন দিয়েই কি হইতে পারে? মিথেন। ঠিক আছে, এখানে যেহেতু দ্বিবন্ধন ত্রিবন্ধন নেই, এক বন্ধনই আছে। ওকে, তো এটা অনেক সময় আসে যে অ্যালকিন এবং অ্যালকাইনের প্রথম সদস্য ইথিন এবং ইথাইন কেন, মিথিন এবং মিথাইন নয় কেন? ঠিক আছে, তো হ্যালোজেনের ক্লোরিন এবং ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে অ্যালকিনকে অনেক সময় ওলিফিন বলা হয়। ওলিফিন মানে হচ্ছে অয়েল ফর্মিং, অয়েল উৎপন্ন করে। তাহলে হ্যালোজেন কি করে? এখানে তোমাদের হ্যালোজেনের সাথে এরা বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, এই জন্য অ্যালকেনের আর একটা নাম আছে ওলিফিন, অয়েল ফর্মিং, অর্থাৎ তেল উৎপন্ন করে। অ্যালকিনের নামকরণ, তাহলে নামকরণ আমি বললাম, ইথেন অ্যালকেনের নামকরণ থেকেই সমস্ত কিছু নামকরণ করা হবে, শুধু অ্যালকিন অ্যালকাইন না, যত ধরনের জৈব যৌগ আছে তাদের সবার ইউপ্যাক নাম, তাদের বাণিজ্যিক নাম বা অন্যান্য লোকাল নাম অনেক কিছুই থাকতে পারে, বাট ইউপ্যাক তাদেরকে সহজে চেনার জন্য কি করছে, একটা পদ্ধতি দিয়েছে। সেই পদ্ধতিতে অ্যালকেন হচ্ছে বেসিক জিনিস, এই অ্যালকেন থেকে প্রত্যেকটা জিনিসের নামকরণ করা হবে। তাহলে অ্যালকেনের নামগুলো মনে রাখা খুবই জরুরি। অ্যালকেন থেকে বিশেষ করে এখানে 10 নম্বর যেগুলো আছে এগুলো থেকে প্রত্যেকটা নামকরণ করা হবে। তাহলে ইথেন আছে, তাহলে ইথিন হবে। প্রোপেন আছে, প্রোপিন হবে। এই যে ইএনই শুধু শেষেরটা আলাদা হবে, এবং সংকেতটা হবে কত? এরকম, একটা কার্বনে দ্বিবন্ধন দিতে হবে। আর প্রোপিনের ক্ষেত্রে
একটা এরা শেষে দিছে, তোমরা চাইলে প্রথমটাতেও দিতে পারো, কোনো সমস্যা নেই। সাধারণত প্রথমটা অথবা শেষেরটা দিতে হয়। তো এখানে তো এখানেই দাও, কোনো সমস্যা নেই। আর কার্বনগুলো সেই অনুযায়ী পূরণ করে দিতে হবে 3টা। ঠিক আছে? তাহলে এটা গাঠনিক সংকেতটা কেমন হবে? এর আরও 2টা হাইড্রোজেন লাগবে, এর মাত্র আর একটা হাইড্রোজেন দিলেই হবে, আর এর 3টা হাইড্রোজেন দিতে হবে। তাহলে মোট 1 2 3 4 5 6, তাহলে C3H6, 3 2 6। ঠিক আছে, হওয়ার কথা ছিল 8। ওকে, তাহলে 1 2 3 4 এই কার্বনের দেখো আর মাত্র একটা হাইড্রোজেন দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে তোমার এটা হচ্ছে তোমার আণবিক সংকেত, এটা হচ্ছে গাঠনিক সংকেত। তো আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত এবং নামকরণগুলো এরকম হইলো। ঠিক আছে, এবার ডেকিয়ান যেটা ছিল, DA ডেকিয়ান, তাহলে এটা কি হবে? ডেকিন হবে, এই যে এরকম হবে ডেকিন। ওকে, আচ্ছা যাই হোক, এবার হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিন কোথা থেকে তৈরি হবে? তাহলে অ্যালকিন হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে তৈরি হবে। এখন ইথাইল ক্লোরাইড জিনিসটা কি? ইথেন থেকে, ওই যে আমরা একটু আগে ক্লোরিনের বিক্রিয়া পড়ছিলাম না, ক্লোরিনের সাথে ইউভি এর বিক্রিয়া বললাম, এই যে এখানে মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, এটা আরেকটা নাম আছে। এটা ক্লোরোমিথেন না, এর নাম আরেকটা আছে মিথাইল ক্লোরাইড। এর একটা নাম কি? মিথাইল মূলক না এটা? আমরা একটু অ্যালকাইল মূলক পড়ছিলাম, অর্থাৎ অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন কি হয়ে যায়, বের হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি? অ্যালকাইল মূলক। তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, মিথাইল মূলক। এবং ওই হাতে যখন ক্লোরিন ঢুকছে, তখন এর নাম কি হবে? মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। ঠিক আছে, একইভাবে এই সেম কাজটা কার ক্ষেত্রে? এই সেম বিক্রিয়াগুলো মিথেনের ক্ষেত্রে হয়েছে, ইথেনের ক্ষেত্রে হইতে পারবে না? CH3 এর ক্ষেত্রেও তো হইতে পারবে। এখানে যদি ক্লোরিন দাও তোমরা, ইউভি রে দাও, তাহলে হবে না বিক্রিয়া? তাহলে হবে তো, এখানে ক্লোরিন একটা একটা হাইড্রোজেনকে বের করে দিবে। তাহলে CH3CH2, এটা কি মূলক? ইথাইল মূলক। ইথাইল মূলকের সাথে ক্লোরিন যুক্ত হইলো, তাহলে কি হইলো? ইথাইল ক্লোরাইড তৈরি হইলো। ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন বের হয়ে গেল, এটা ইথাইল মূলক হইলো, তার সাথে ক্লোরিন, তাহলে ইথাইল ক্লোরিন হইলো, ইথাইল ক্লোরাইড হইলো। ঠিক আছে, আর এখানে HCl হবে। তাহলে এই ইথাইল ক্লোরাইড যেটা, এই ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষারের বিক্রিয়া করি, তাহলে এখানে ইথিন তৈরি হবে। কিভাবে ইথিন তৈরি হবে? সে এখানে কি করবে? এই HCl কে বের করে ফেলবে। সোডিয়াম ক্লোরাইড কি করবে? অ্যাসিডকে বের করে লবণ এবং পানি তৈরি করবে। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে? এ তো প্রশমন বিক্রিয়া করবে। প্রশমন বিক্রিয়া করার জন্য ওর দরকার কি? অ্যাসিড। এর দরকার কি? অ্যাসিড। তাহলে সে কি করবে? এখান থেকে একটা হাইড্রোজেন নিবে, আর এখান থেকে একটা ক্লোরিন বের করে নিয়ে এসে অ্যাসিড তৈরি করবে আগে। অ্যাসিড তৈরি করে তারপর করবে আহু ভাতিজা এসে এইভাবে বিক্রিয়া করে সে ক্লোরিন এবং পানি তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে সে আগে কি করবে? অ্যাসিড বের করে নেবে এখান থেকে। অ্যাসিড যদি বের করে নেয়, তাহলে এখানে CH2 থাকবে, CH2 থাকবে, তার মানে 2টা কার্বন থাকবে আর 4টা হাইড্রোজেন থাকবে। তো 2টা কার্বন এবং 4টা হাইড্রোজেন কি করবে? কিভাবে বন্ধন গঠন সম্ভব? তখন স্বাভাবিকভাবেই একটা কার্বনগুলো 2টা হাইড্রোজেন ভাগ করে নিল, আর বাকি 2টা হাত কই যাবে? তখন নিজেদেরকে জড়ায় ধরবে, কিচ্ছু তো করার নাই। তখন কি হবে? একজন আরেকজনকে বুকে নেবে, নিয়ে এরকম করে যৌগ গঠন করবে। ঠিক আছে, তখন হয়ে গেল ইথেন। তাহলে এখানে কালপ্রিটগিরিটা করলো কে? এই হাইড্রোক্সাইড। সে প্রশমন বিক্রিয়া ঘটানোর জন্য এখান থেকে HCl কে বের করে নেবে। HCl কে কি করবে? সে বের করে নেবে, বের করে নিয়ে প্রশমন বিক্রিয়া ঘটাবে, মানে জোর করে তাকে প্রশমন বিক্রিয়া ঘটানোই লাগবে। ঠিক আছে, এই প্রশমন বিক্রিয়া ঘটানোর জন্য তার অ্যাসিড প্রয়োজন। সে এখান থেকে, এই ক্লোরিন আছে, এখান থেকে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আর ক্লোরিনকে সে বের করে নিবে, নিয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হবে। আর বাকি থাকবে কয়টা হাইড্রোজেন? এখান থেকেও নিতে পারে, যেখান থেকে নেক, মোট কথা নিবে সে। আমরা জানি যে একটা অধ্যায় ছিল রাসায়নিক বিক্রিয়ার তোমার তাপ শক্তির হিসাব নিকাশ, তো আমরা জানি এগুলো বিক্রিয়া করার আগে প্রত্যেকটা বন্ধন ভেঙে যায়। তো এখান থেকে আলটিমেটলি সে একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন বের করে নেবে অ্যাসিড আকারে, নিয়ে তারপর লবণ আর পানি তৈরি করে প্রশমন বিক্রিয়া করে ফেলবে। আর এইখানে 2টা কার্বন এবং 4টা হাইড্রোজেন থাকবে। তো ওদের উপায় কি? ইথিন তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, আবার ইথানল থেকেও তৈরি হতে পারে। ইথানল জিনিসটা কি? যদি তোমার এই যে ইথাইল মূলক আছে, ইথেন থেকে, ইথেনের সংকেত কি? CH3CH3। ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন বের করে দেয়, তাহলে এটা ইথাইল মূলক হয়। এই ইথাইল মূলকের সাথে যদি OH হাইড্রোক্সাইড মূলক যুক্ত হয়, তখন সেটাকে বলা আছে ইথানল। ঠিক আছে, ইথানল, বা এটার সাধারণ নাম হচ্ছে অ্যালকোহল।
এটাই মূলত অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এই অ্যালকোহলের সাথে যখন অ্যাসিডের বিক্রিয়া হবে এবং এই অ্যাসিড কি করবে আমরা জানি, এই যে সালফিউরিক অ্যাসিড কি নিরোধক, সালফিউরিক অ্যাসিড কি নিরোধক, এ কি করে কারো ভিতর থেকে পানি বের করে নিয়ে আসে। সালফিউরিক অ্যাসিড নিরোধক পড়ছি আমরা, এর আগের অধ্যায়ের লাস্ট অংশটা ছিল সালফিউরিক অ্যাসিডের ধর্ম, অ্যাসিড ক্ষারের। সালফিউরিক অ্যাসিডের ধর্ম পড়েছিলাম লাস্ট, অ্যাসিড ক্ষারের যে অধ্যায় ছিল। তো সে পানি বের করে, তাহলে এর মধ্যে থেকে সে পানি বের করতে হলে কি হতে, দুইটা হাইড্রোজেন বের করতে হবে আর একটা অক্সিজেন বের করতে হবে। দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন বের করলে এখানে আর কয়টা কার্বন থাকবে, দুইটা কার্বন থাকবে আর 4টা হাইড্রোজেন থাকবে। তো দুইটা কার্বন এবং 4টা হাইড্রোজেন মিলে কি তৈরি করবে, ইথিন তৈরি করবে। বুঝতে পারছো? তাহলে এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কি ঘটাইলো, অপ্রশমন বিক্রিয়া ঘটানোর জন্য সে এখান থেকে পানি অ্যাসিড বের করে নিল। আর সালফিউরিক অ্যাসিড কি করে, নিরোধক, ও পানি বের করে নেয়, ওর কাজই হচ্ছে পানি বের করে না, মানুষের কাছ থেকে পানি চুষে নেওয়া। মানে পানি নাই কিন্তু পানি গঠন করে সে বের করে নেয়। পানি শোষণ মানে পানি আছে সেখান থেকে বের করে নেয় এক কথা। সালফিউরিক অ্যাসিড কি করে, পানি নাই সে পানি গঠন করে, গঠন করে তারপর বের করে দেয়। পানি গঠন করতে গিয়ে এখানে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন বের করে দিতে হবে, এই দুইটা মিলে ইথেন তৈরি হবে। ওকে, বুঝতে পারছো? তাহলে এই গেল তোমার কি অ্যালকিনের প্রস্তুতি, ইথাইল অ্যালকোহল থেকে এবং ইথানল থেকে এই ইথিন যে তৈরি হলো তার বিষয়টা হচ্ছে এইরকম। বুঝতে পারছো? এরপর অ্যালকিনের রাসায়নিক ধর্ম। তাহলে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, এই দ্বিবন্ধন থাকার কারণে এরা রাসায়নিকভাবে খুবই সক্রিয় হয়। এরা কি থাকে, রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় হয়। যেহেতু দ্বিবন্ধন থাকে তা দ্বিবন্ধন খুব সহজে ভেঙে যায়, দ্বিবন্ধনটা খুব বেশি স্থায়ী হয় না। মানে একক বন্ধন, এই একটা বন্ধন, এই দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন শক্তিশালী হয়। যদি ফর ইউর ইনফরমেশন, এখানে দুইটা বন্ধন থাকে, একটা পাই বন্ধন থাকে, একটা সিগমা বন্ধন থাকে, সিগমা আর একটা হচ্ছে পাই। ঠিক আছে, তো এর মধ্যে এই একটা বন্ধন, এই সিগমা বন্ধনটা শক্তিশালী হয় আর পাই বন্ধনটা দুর্বল হয়, অথবা উল্টাটা, আমার যাই হোক মানে। তো এই দুইটার মধ্যে একটা বন্ধন খুবই শক্তিশালী হয়, মানে একটা মুখোমুখি হয়। যাই হোক এগুলো দরকার নেই, ইন্টারমিডিয়েটে তোমাদের আছে এইগুলো ডিটেলস। তো এখানে দুইটা বন্ধন থাকে, একটা তো একক বন্ধন আগে থেকেই থাকে, এটা খুবই শক্তিশালী হয়। আর আর অতিরিক্ত যেটা যেটা এই বন্ধনটা, এই বন্ধনটা অনেক দুর্বল হয়, ফলে ওই দুর্বল বন্ধনটা সহজে ভেঙে যায়। এই জন্য অ্যালকিনগুলো খুব শক্তিশালী হয়, অ্যালকেনগুলো না হলেও অ্যালকিনগুলো খুব সক্রিয় হয়। অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, এই দ্বিবন্ধন থাকার কারণে এরা রাসায়নিকভাবে খুব সক্রিয় হয়, কারণ দ্বিবন্ধনের একটি বন্ধন শক্তিশালী হলেও অন্যটি তুলনামূলকভাবে দুর্বল। সাধারণত বিক্রিয়া করার সময় অ্যালকিনের দুর্বল বন্ধন ভেঙে যায় এবং সংযোজন বিক্রিয়ায় এরা অংশগ্রহণ করে। তাহলে সহজেই অ্যালকিন থেকে, ওই যে আমরা দেখেছিলাম অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি, ঠিক আছে? দেখলা, যেটা অ্যালকেনের উৎপত্তি ওইটাই আবার কি অ্যালকিনের রাসায়নিক ধর্মের মধ্যে দিয়ে দিছে। অ্যালকেনের উৎপাদন পড়লাম না ওখানে, অ্যালকেন কীভাবে তৈরি হয়, ইথেন কীভাবে তৈরি হয় ইথিন থেকে, এইখানে আবার ওই জিনিসই দিয়ে দিয়েছে। এর প্রভাবও কি, ওই যে নিকেল আর পানি, তাহলে এটা একটা সুবিধাও আছে। ঠিক আছে, একটা রাসায়নিক ধর্ম আর একটা উৎপাদন, আর একটা উৎপাদন আর একটা রাসায়নিক ধর্ম। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে ইথাইনের রাসায়নিক ধর্মের মধ্যেও আবার এই সেম বিক্রিয়াটাই আছে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিনকে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে এই জিনিসটা তৈরি হবে। বুঝতে পারছো? তাহলে ইথেন তৈরি হবে। তাহলে এখানে কি হবে, এই বন্ধনটা ভেঙে যাবে, এই বন্ধনটা একক হয়ে যাবে, একক হয়ে একটা হাইড্রোজেন এখানে ঢুকবে আর একটা হাইড্রোজেন এখানে ঢুকবে, ঢুকে এই জিনিসটা তৈরি করবে। ঠিক আছে, এবার পানি সংযোজন, এ আবার কি করে, পানি সংযোজন করে, অর্থাৎ এর সাথে পানি অ্যাড করে। ঠিক আছে, পানি, এই যে আমরা দেখলাম কি অ্যালকোহল থেকে পানি বের করে নেয় না সালফিউরিক অ্যাসিড, অ্যালকোহল থেকে পানি বের করে নিয়ে দেখো কি করলো, অ্যালকোহল থেকে পানি বের করে নিয়ে সে ইথিন তৈরি করলো। আবার অ্যালকোহল এই কাজটা করছে, সালফিউরিক অ্যাসিড এই কাজটা করছে। অ্যালকোহল কি করছে, সালফিউরিক অ্যাসিড অ্যালকোহল থেকে পানি বের, এইখান থেকে পানি বের করে নিয়ে এটা তৈরি করছে। আবার এটার বিপরীত বিক্রিয়াও ঘটবে, ফসফরিক অ্যাসিড আবার উল্টাটা করবে, তুই পানি বের করছিস, ও আবার এই পানির মধ্যে ঢুকাই দিবে, ঢুকাই দিলে তাহলে কি হবে, এই জিনিস তৈরি হবে। বুঝতে পারছো? মানে মজা, যেমন ঝামেলা ঠিক সেই রকম আবার কি এটা মজাও। বুঝতে পারছো? দেখো ফসফরিক অ্যাসিড আবার কি করতেছে, সালফিউরিক অ্যাসিড যে কাজটা করছে ফসফরিক অ্যাসিড তার ঠিক বিপরীত কাজটা করতেছে। দেখো ফসফরিক অ্যাসিড তার কিন্তু এখানে উচ্চ চাপ এবং তাপ লাগবে, এ কি করতেছে, ইথিনের সাথে পানি যুক্ত করে দিচ্ছে।
সালফিউরিক অ্যাসিড যেটা করছে তার উল্টাটা করতেছে। সালফিউরিক অ্যাসিড এখান থেকে পানি বের করে নিয়ে এটা তৈরি করছে, আর ফসফরিক অ্যাসিড কি করতেছে, এর মধ্যে পানি যুক্ত করে দিয়ে আবার ওই উল্টা জিনিসটা তৈরি করতেছে। তার মানে অর্থাৎ উল্টা বিক্রিয়াটা ঘটাচ্ছে। বুঝতে পারছো? তাহলে খুব কঠিন জিনিস। ইথানল থেকে ইথিন তৈরি হচ্ছে, ওটা সালফিউরিক অ্যাসিড এই কাজটা করতেছে। আর ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড পানিগ্রাহী অর্থাৎ পানি বের করে নেয়, নিরোধক, সরি পানিগ্রাহী না নিরোধক। আর ফসফরিক অ্যাসিড হচ্ছে কি পানি ঢুকাই দিচ্ছে ওর মধ্যে। ঠিক আছে, তো পানি ঢুকাই দিলে আবার উল্টা বিক্রিয়া ইথানল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ইথিন থেকে ইথানল, যদি এটা তোমার প্রোপিন হইতো তাহলে প্রোপানল হইতো, মানে দুইটা বেশি হইতো। যাই হোক, অত বেশি, তো বেশি যদি হয় তাহলে আমি যদি জাস্ট বেশিটার যদি একটুখানি লিখে অনেক সময় পরীক্ষায় এগুলো দেয়। তো যদি তোমার এইরকম হয় CH3 CS, এইখানে তোমার ডাবল বন্ড আছে আর এইখানে CH2 দিতে হবে। ওকে, তো এরকম হলো। এর সাথে যদি পানি ঢুকে দেয় তাহলে কি তৈরি হবে বলো দেখি? ফসফরিক অ্যাসিড তো আছেই, তাহলে CH3 CH2 CH2OH হবে। এই যে বন্ধনটা ভেঙে যাবে, বন্ধনটা ভেঙে গিয়ে সেখানে OH, এখানে এখানে কি আছে বলো দেখি? H আর OH আছে। তাহলে একটা এইটা যখন ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই হাতে এই হাইড্রোজেন ঢুকবে আর এই হাতে OH ঢুকবে। ঠিক আছে, এই যে ঢুকে দেখো CH3, এই CH এর জায়গায় CH2 হইলো, আর CH2 এর সাথে এই OH যুক্ত হইলো। তার মানে এর গঠনটা কেমন? CH3 CH2 CH, এই লাস্টের গঠনটা হচ্ছে এইরকম, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আর একটা OH যুক্ত হবে। ঠিক আছে, এইরকম করে গঠনটা হবে। ওকে, তো ফসফরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এর বিপরীত ঘটনাটা ঘটায়। আর একটা হচ্ছে ব্রোমিন সংযোজন। তবে ব্রোমিন যুক্ত হয়, যেমন অ্যালকেনের সাথে যেমন ক্লোরিন যুক্ত হয়েছিল, এখানে ব্রোমিন যুক্ত হবে। এটা খুব ইজি বিক্রিয়া। ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন তৈরি করে। এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। কেন? তারা নতুন ব্রোমো তৈরি করেছে, ডাইব্রোমো ইথেন। তাহলে এখানে কি হবে? এই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে একটা হাত ফাঁকা হবে, এখানে একটা হাত ফাঁকা হবে, তাহলে একটা ব্রোমিন এখানে ঢুকবে আর একটা ব্রোমিন এখানে ঢুকবে, ঢুকে ডাইব্রোমো ইথেন তৈরি হবে। দুই দিকে দুইটা ব্রোমন ঢুকে যাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইব্রোমো। কেন ডাইব্রোমো বলা আছে? কারণ দুইটা ব্রোমিন, এই কার্বনের সাথে একটা ব্রোমিন ঢুকছে, এই কার্বনের সাথে আর একটা ব্রোমিন ঢুকে গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইব্রোমো ইথেন। ঠিক আছে, এরপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া। তো জাইমান অক্সিজেনটা কি? এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং এই পটাশিয়াম হাইড্রোক্সাইড এরা নিজেদের মধ্যে করে ওরা একটা মুক্ত অক্সিজেন অণু তৈরি করে, এটাকে বলা হচ্ছে জাইমান অক্সিজেন। ঠিক আছে, তো ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বর্ণের দ্রবণ এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়, এই জিনিসটা তৈরি হয় ইথিলিন গ্লাইকল। তাহলে এখানে ইথিলিন গ্লাইকল জিনিসটা কি? এখানে এই অক্সিজেনটা আর এই পানি ভেঙে কি হয়? পানি ভেঙে তো এইচ আর ওএইচ তৈরি হয়, এটা আমরা জানি। আর এটা মিলে দুইটা ওএইচ হয়ে যায়। ঠিক আছে, দুইটা ওএইচ হয়ে যায়। আর এইখানে দ্বিবন্ধনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে একক বন্ধন হয়, এখানে একটা হাত ফাঁকা হয়, এখানে একটা হাত ফাঁকা হয়, এখানে একটা ওএইচ ঢোকে আর এখানে একটা ওএইচ ঢোকে, ঢুকে এই যে ইথিলিন গ্লাইকল তৈরি হয়। ঠিক আছে, এটা মানে ডাইওয়াল আর কি, মানে দুই ডাবল অ্যালকোহল আর কি। অ্যালকোহল ওএইচ থাকলে অ্যালকোহল হয়, এটাকে ডাইওয়ালও বলা হয়, 1,2 ইথেন ডাইওয়ালও বলা হয়, বা এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। বুঝতে পারছো? এই জাইমান অক্সিজেনটা কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড মিলে এই একটা অক্সিজেন অণু পরমাণু তৈরি করে, এটাকে বলা হচ্ছে জাইমান অক্সিজেন। তাহলে এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ এটা অপসারিত হয়, এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারিত হয়। তাহলে এর আগের বিক্রিয়া ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়েছে। তাহলে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের এক ধরনের মানে প্রমাণ। ঠিক আছে, শনাক্তকরণ। ইথিন যে অসম্পৃক্ত যৌগ তা এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়। প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে যে জাইমান অক্সিজেন, অর্থাৎ এরা বিক্রিয়া করে এই একটা অক্সিজেন অণু তৈরি করে, এটাকে বলা হয় পরমাণু, এটাকে বলা হয় জাইমান অক্সিজেন তৈরি করে। সেই জাইমান অক্সিজেন এবং দ্রবণের পানি ইথিনের সাথে বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল তৈরি করে। কিভাবে তৈরি করে এটা বুঝাইলাম আমরা। এখানে পানিতে থাকে এইচ আর ওএইচ, আর এখানকার এইচ দুইটাই মিলে
একটা ওয়েজ এখানে ঢোকে আর এখানকার এইচ আর এখানকার এইচ মিলে আগে এটা তৈরি করে না, ডেফিনেটলি আগে কি করে না, এটা তৈরি করে না, জাস্ট কি করে ওরা তোমার জাস্ট কি করে ওরা তোমার এই এখানকার অক্সিজেন আর এখানকার এইচ মিলে ওয়েজ হয়ে এখানে ওয়েজ হিসেবে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, ওকে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা ইথিনের পলিমারকরণ, যেটা আসলে কি করেছে পৃথিবীর ইতিহাসকেই অনেকখানি বদলে দিয়েছে বলা যেতে পারে। ইথিনের পলিমারকরণ অর্থাৎ অসংখ্য ইথিন পরস্পরের সাথে কি হয় একটার পর একটা যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়, এখানে CH2 ডাবল বন্ড CH2 আছে, এরা এরকম অসংখ্য CH2 ডাবল বন্ড। তো তাহলে এই বন্ধনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে তাহলে এখানে হাত ফাঁকা হয়, এখানে হাত ফাঁকা হয়, এর এই বন্ধনটা ভেঙে গিয়ে একটা হয়, হাত এই ফাঁকা হয়, এই হাত ফাঁকা হয়। তাহলে এ আবার কি হয়, এই জিনিসটা এখানে গিয়ে এর সাথে যুক্ত হয়, এই যে ফাঁকা হাত এর ফাঁকা হাত পাইলো, ঠিক আছে, ফাঁকা হাত বলে এই ফাঁকা হাত এলো। তাহলে এরকম যে আরো থাকে তাহলে আরো একটা এর সাথে যুক্ত হয়, বলে এই ডাবল বন্ড ভাঙ্গে আর যুক্ত হয়, ভাঙ্গে আর যুক্ত হয়, ভাঙ্গে আর যুক্ত হয়, দুই দিকে যুক্ত হইতেই থাকে এন্ডলেস, চলতেই থাকে হাজার হাজার লক্ষ লক্ষ। ঠিক আছে, হাজার হাজার লক্ষ লক্ষ এরকম ইথিন তার দ্বিবন্ধন ভাঙ্গে আর যুক্ত হয়, ভাঙ্গে আর যুক্ত হয়, ভাঙ্গে আর এই দ্বিবন্ধনটা ভেঙে যায় আর যুক্ত হয়, ভেঙে যায়, এরকম করছে এন সংখ্যক, এই জন্য এন বলছে, এই জন্য কি বলছে CH2 CH2 এই দুই দিকেই হাত ফাঁকা আছে। ঠিক আছে, এন সংখ্যক, তাহলে এন সংখ্যক একটার সাথে একটা দ্বিবন্ধনটা ভাঙলে দুই দিকে দুইটা হাত ফাঁকা হয়, ফলে গিয়ে একটা হাত যুক্ত হয় আর একটা হাত ফাঁকাই থেকে যায়, পরে ওর সাথে আরেকটা যুক্ত হয় আর একটা ফাঁকা থাকে, এরকম করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইথিন অণু নিজেদের সাথে যুক্ত হয়ে বিশাল বড় অণু তৈরি করে, এর নাম হচ্ছে পলিথিন। পলিথিনের ব্যাগ যেটা আমরা বাজার করি আজকে, প্লাস্টিক উৎপন্ন হয় এইভাবে, এই জিনিসটাকে বলা হচ্ছে পলিথিন। তো এইখানে কি হয়, একটা ইথিন সবচেয়ে ছোট, এখানে ছোট ইউনিটটার নাম হচ্ছে কি ইথিন, এরকম অসংখ্য ইথিন যুক্ত হয়ে পলিথিন তৈরি হয়। এই জন্য এই সিঙ্গেল অণুটাকে বলা হয় মনোমার আর বড় অণুটাকে বলা হয় পলিমার। তাহলে পলিথিনটা হচ্ছে কি পলিমার আর ইথিনটা হচ্ছে কি মনোমার। ঠিক আছে, তাহলে মনোমার অনেকগুলো মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিমার তৈরি হয়। এবং এখানে তাপমাত্রা, এখানে যে প্রভাবকটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবো, পরীক্ষায় আসে এগুলো এমসিকিউতে। 100 ATM চাপ, ইভেন এগুলো বিক্রিয়ায় পরীক্ষায় আসলেও এই ইয়েগুলো লিখতে হয়, এই প্রভাবকগুলো অবশ্যই লিখতে হবে। আর অনেক সময় এটা নেই কিন্তু প্রভাবক দেওয়া আছে, প্রভাবক দেখেও চিনতে হয়। ঠিক আছে, তাহলে 1000 অ্যাটমসফিয়ার চাপ, মানে তাপমাত্রা চাপ কিন্তু কম লাগে না, প্রচুর চাপ লাগে, 1000 বায়ুমণ্ডলীয় চাপ, বুঝতেই পারতেছ কি পরিমাণ প্রেশার। এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তো দুইটাই মোটামুটি ফাটাফাটি। তো অনেক বেশি চাপ এবং তাপ এই বিক্রিয়ায় লাগে, তাহলে পলিথিন উৎপাদন করা অতটা ইজিও না, বুঝতে পারছো। তো তো এই গেল অ্যালকিন, এরপর আছে অ্যালকাইন সহ অন্য অন্য যে বৈশিষ্ট্য আছে, অ্যালকাইনটা পড়ি, তো অ্যালকাইন পড়ি আমরা শেষ করে দিই। মিল আছে অ্যালকাইন, তাহলে অ্যালকাইন হচ্ছে কি, যেটার সাথে তোমার কি হবে ত্রিবন্ধন থাকবে, সহজ কথায় যেসব যৌগের কার্বন কার্বন শিখলে অন্তত একটি কি থাকবে ত্রিবন্ধন থাকবে। তাহলে এটা সাধারণ সংকেত কি হবে CnH2n-2, তার কারণে কি একটা বন্ধনের জন্য দুইটা হাইড্রোজেন যাবে, আরও একটা বন্ধন হয়েছে তাহলে আরও দুইটা হাইড্রোজেন যাবে, তাহলে এবার অ্যালকেন থেকে কয়টা হাইড্রোজেন চলে যাবে, দুই দুই চারটে হাইড্রোজেন যাবে। অ্যালকেনে ছিল CnH2n+2 ছিল, চারটে হাইড্রোজেন, একটা বন্ধন, ওই অ্যালকেন যখন তৈরি হয়েছে একটা বন্ধন হয়েছে তো এক্সট্রা, তখন দুইটা হাইড্রোজেন বের হয়ে গেছে দুইটা কার্বন থেকে, এবার আরও একটা তৈরি হয়েছে তাহলে আরও দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তাহলে মোট কয়টা, দুই চারটা, তাহলে এখান থেকে দুইটা বাদ গেলে শূন্য, তাহলে আরও গেলে তাহলে আরও এবার কিনতে 2 দিতে হবে, তাহলে এই জন্য -2, যেখানে +2 ছিল এখানে হয়ে গেল -2, তার মানে কি চারটে হাইড্রোজেন বের হয়ে গেছে। আর যদি বেশি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাহলে কি হবে, প্রত্যেকটা বন্ধনের জন্য আরও দুইটা দুইটা করে বের হয়ে যাবে। ঠিক আছে, তখন 2n-4 হবে, -6 হবে, -7 হবে, এরকম। তো সাধারণত এগুলো সাধারণ সংকেত, একটা দ্বিবন্ধন একটা ত্রিবন্ধন ধরেই তৈরি করেছে এবং এর নামকরণ হচ্ছে এই যে এরকম আইন থাকবে, নাম কি থাকবে আইন, এই যে এইটা থাকবে। তাহলে এর প্রথমতে তাহলে এরও প্রথম সদস্য হবে ইথাইন, মিথাইন হবে না, ইথাইন। ইথাইনের আর একটা নাম আছে এসিটিলিন, তো ইথাইলেনের আর একটা নাম আছে কি এসিটিলিন। তো অ্যালকাইনের নামকরণ তো হইল, তো
এখানে বিউটেন 2 লিখছে কেন? তো কয় নম্বর কার্বনে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে সেটা এখানে কি করতে হয়, অ্যাড করে দিতে হয়। তো এটা বিউটিনের ক্ষেত্রেও থাকা উচিত ছিল, তো ওখানে ওরা দেয় নাই। তো মনে করো যে বড় কার্বন, যেগুলো বড় কার্বন এইরকম, এবং দ্বিবন্ধনটা যে কোনো জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানে একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে এখানে, তো কথার কথা এখানে আছে, তাহলে এর নাম কি হবে? বা এখানে আছে, তাহলে কি নাম হবে? তাহলে নামকরণ করার নিয়ম আছে, তাহলে এমনিতে এর নাম হবে বিউটিন, 1 2 3 4, পেন্টিন নাম হবে, নাম কি হবে? পেন্টিন। নামটা হবে কি? পেন্টিন। এখন পেন্টিন যেহেতু আছে, তাহলে কয় নম্বর কার্বনে আছে? এই দিক থেকে গণলে 1 2 3, এই দিক থেকে গণলে 1 2 2, 2 নম্বর কার্বনে, তাহলে পেন্টিন 2। যেদিক থেকে কম হবে সেই দিক থেকে 1 2 1 2 3, তাহলে 2। যদি বন্ধনটা এইখানে না থাকে, এইখানে না থেকে তোমার এখানে থাকে, তাও কিন্তু 1 2, এদিক থেকে 2, এদিক থেকে 3, তাহলে যেদিক থেকে কম সেই দিক থেকেই, তাহলে পেন্টিন 2 হবে। ঠিক আছে। আর যদি এইখানে না থাকে, এখানে একটাই থাকে, তোমার এইখানে থাকে, তাহলে পেন্টিন 1, তো সেক্ষেত্রে 1 আর লেখার দরকার হয় না। তো ওই জন্য 3টে বন্ধন যদি থাকে তাহলে হবে কি, এটা পেন্টাইন 2 হবে। ঠিক ওই রকম এখানে বিউটাইনটা 2 নম্বর কার্বনে আছে, এদিক থেকেও 2, এদিক থেকেও দিলে বিউটাইন, বিউটাইন 2। এটা শুধু কি প্রোপাইন 1 নম্বরে আছে, এটা কি ইথাইন। ওকে, অ্যালকাইনের প্রস্তুতি। অ্যালকাইনের প্রস্তুতি এটা মজা, এটা ব্যতিক্রমী। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে, এটা এইভাবে ছাড়া আর কোনো উৎপন্ন হয় না, একটাই, এই জন্য এটা মনে রাখাটাও ইজি। ক্যালসিয়াম কার্বাইড থেকে ক্যালসিয়াম কার্বাইড এবং পানি যুক্ত করলে এটা উৎপন্ন হয়। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইড, তাহলে 2টা কার্বন আর এখানকার 2টা হাইড্রোজেন মিলে এটা তৈরি হবে, আর ক্যালসিয়াম আর হাইড্রোক্সাইড তৈরি হবে। ঠিক আছে, ক্যালসিয়াম আর হাইড্রোক্সাইড মূলক নিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, এটা ইজি। ক্যালসিয়াম কার্বাইড এবং পানি। অ্যালকাইনের রাসায়নিক ধর্ম, এখানে যেহেতু ত্রিবন্ধন আছে তার মানে কি হবে, এই ত্রিবন্ধনটা ধাপে ধাপে ভেঙে যাবে। তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, ত্রিবন্ধনের মধ্যে একটি বন্ধন শক্তিশালী এবং 2টি বন্ধন দুর্বল। মানে কার্বন কার্বন একটা বন্ধনই শক্তিশালী হয়, অতিরিক্ত একটা হোক 2টা হোক দুর্বল হয়। তো এখানে হাইড্রোজেন সংযোজন হবে, বুঝতেই পারতেছো। তাহলে প্রথমে একটা বন্ধন ভাঙবে, ভেঙে তোমার কি হবে, একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে। পরে কি করবে, আরও একটা, 2টা বন্ধন, এই বন্ধন আর এই বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে 2টা হাইড্রোজেন এখানে ঢুকবে আর 2টা হাইড্রোজেন এখানে ঢুকবে, ঢুকে সিএস থেকে CH3 হবে, এখানে সিএস থেকে CH3 হবে। তাহলে এইভাবে, আর প্রভাবগুলো এটা এর প্রথমেই আমরা দেখেছি, ইথেন উৎপন্ন। ঠিক আছে, মানে অ্যালকেনের উৎপাদনে এই বিক্রিয়াটা আমরা দেখেছি। আর ব্রোমিন সংযোজন, ওখানে যেমন অ্যালকেনে যেমন ব্রোমিন সংযোজন হয়েছে অ্যালকিনে, দ্বিবন্ধন ভেঙে 2 দিকে 2টা ব্রোমিন ঢুকছে, এখানে ত্রিবন্ধনের 2টা বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে ওখানে 2টা ব্রোমিন ঢুকছে, এখানে 4টা ব্রোমিন ঢুকবে। তাহলে প্রথমে এটা ভাঙবে, তারপর এটা ভাঙবে, ভেঙে এখানে 2টা ব্রোমিন ঢুকবে, আর এখানেও 2টা ব্রোমিন ঢুকবে। ঠিক আছে, এই যে Br2 এখানে বলছে টেট্রাবর্ণ 1 2 টেট্রাবর্ণ ইথেন। ঠিক আছে, 1 মানে কি 1 নম্বর কার্বনে 2টা, 2 নম্বর কার্বনে 2টা, যাই হোক এখানে 1 2 না দিলে হবে টেট্রাব্রোমো ইথেন। এরপর হচ্ছে পানি সংযোজন, তাহলে ওখানে ইথেনে যেমন ইথিনে যেমন পানি সংযোজন হয়েছিল, CH2 তে পানি সংযোজন হইল না, পানি সংযোজন হয়, ওখানে কি হয়েছে, অ্যালকোহল তৈরি হয়েছে, CH3 CH2OH তৈরি হয়েছে, অ্যালকোহল তৈরি হয়েছে। আর এখানে কি হবে, অ্যালকোহল তৈরি হবে না, এখানে অ্যাসিটোন ইথানল তৈরি হবে, অ্যালকানেল তৈরি হবে। ঠিক আছে, ইথানল তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে CH3CHO, এটার মূলক আছে কি CH3CHO, এইটা হচ্ছে এর মূলক। তাহলে এখানে তৈরি হবে কি ইথানল। ঠিক আছে, ইথানল উৎপন্ন হবে, ওখানে ইথানল উৎপন্ন হয়েছে, এখানে ইথানল, মানে ওখানে মানে এইচটা থাকবে না আর কি, CH2 থাকবে না। এখানে যেহেতু কি হাইড্রোজেনের পরিমাণ কম, এই জন্য ইথানল উৎপন্ন হওয়ার সুযোগ পাবে না, এই জন্য ইথানল উৎপন্ন হবে। তাহলে পানি এখানে কি লিখবে, এখানে 2টা বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে 2টা হাত যখন ফাঁকা হবে, তাহলে এখানে, তাহলে 2টা হাইড্রোজেন এখানে ঢুকে যাবে, তাহলে 2টা হাইড্রোজেন, মানে এটা কি হবে, হাইড্রোজেন হাইড্রোজেন আর অক্সিজেন, 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে। তাহলে এটা যখন 2টা হাত ভেঙে যাবে তখন কার্বনের কি 2টা হাত ফাঁকা হবে, আর এই CH এরও কি হবে 2টা হাত ফাঁকা হবে। যখন ফাঁকা হবে তখন এই অক্সিজেনটা কি হবে, এর সাথে 2 হাতে যুক্ত হবে, আর 2টা হাইড্রোজেন 2 দিকে যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছো? তো তো এই জিনিসটাকে যদি আমি তোমাদেরকে এইভাবে দেখাই, তাহলে এখানে কি হবে ঘটনাটা দেখো।
যখন তোমার দেখো CH2 ডাবল বন্ড CH2 এখানে যখন পানি প্রবেশ করছে তখন কি হয়েছে, এই পানিটা OH এবং H এই দুইটাতে ভেঙে গেছে। তার কারণ এইখানে দেখো যখন এই বন্ধনটা ভেঙে গেছে তখন কি হয়েছে, CH2 CH2, তাহলে এর একটা হাত ফাঁকা হয়েছে, এর একটা হাত ফাঁকা হয়েছে, ঠিক আছে। তো এই ফাঁকা হাতের মধ্যে H ঢুকে গেছে একটা ফাঁকা হাতে, আর একটা ফাঁকা হাতে OH ঢুকে গেছে, ফলে এটা জিনিস তৈরি হয়েছে কি CH3 CH2 OH তৈরি হয়েছে, ঠিক আছে। কিন্তু এখন যখন ত্রিবন্ধন আছে CH ট্রিপল বন্ধন CH, এখানে যখন পানি ঢুকতেছে তখন কি হচ্ছে দেখো CH CH, এই দুইটারই কিন্তু দুইটা করে হাত ফাঁকা, কয়টা করে হাত ফাঁকা, দুইটা। তখন এখানে কি হবে, এখানে কি আছে, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন আছে। তখন এই দুইটা হাইড্রোজেন কি হবে, এই হাতে ঢুকবে, আর অক্সিজেন এসে কি করবে, তোর এই দুই হাত দুই দিকে রাখার দরকার নেই, এক দিক নিয়ে আয়, ঠিক আছে। নিয়ে আসে অক্সিজেন তার দুইটা হাত দিয়ে দুইটা কার্বনের সাথে যুক্ত হবে, এই যে চারটা হাত পালন হইলো, ফলে এখানে CH3 হইলো আর এখানে CHO হবে, ঠিক আছে। এটাকে বলা আছে ইথানল, আর এটা হচ্ছে ইথানল, ঠিক আছে। তাহলে এইভাবে তোমার যৌগটা কি হচ্ছে এখানে তৈরি হচ্ছে, ওকে, বুঝতে পারছো? তো মোটামুটি এই ছিল অ্যালকেনগুলো আমরা পড়লাম, যত ধরনের হাইড্রোকার্বন ছিল, তো ওগুলো মূলত হাইড্রোকার্বনের প্রকারভেদগুলোই আমরা পড়লাম। এখন হাইড্রোকার্বন বাদেও এর সাথে কি থাকতে পারে, হাইড্রোকার্বনে শুধু কি থাকে, কার্বন আর হাইড্রোজেন, কিন্তু এটা বাদেও আমরা দেখলাম কখনো OH ঢুকে যাচ্ছে, কখনো OOH ঢুকে যাচ্ছে, তো সেগুলো আমরা পড়বো, অ্যালকোহল, এলডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড। এটা মূলত এলডিহাইড তৈরি হয়েছে, এই যে ইথানল শেষে যেটা তৈরি হলো, ইথানল তৈরি হলো না, এটা হচ্ছে এলডিহাইড। তো তো এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে এই পর্যন্ত থাক, পরে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।